তিনি। কাফকার জীবন ও সাহিত্য নিয়ে কথা বলার জন্য আমাদের মাঝে আজ আমন্ত্রিত হয়ে এসেছেন বাংলাদেশের কথা সাহিত্যের অন্যতম পথিকৃৎ এবং ব্যক্তিগতভাবে আমার অত্যন্ত প্রিয় লেখক অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। গল্প পাঠের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাই স্যার। ধন্যবাদ। আমরা জানি আমাদের অতিথিকে আপনারা সবাই চেনেন, জানেন, তাকে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, তারপরেও ছোট্ট করে একটু পরিচিতি দিচ্ছি। অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 1981 সালে কানাডার কুইন্স ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং পরে হেটিয়াসবার্গ ইউনিভার্সিটি অফ সাউদার্ন মিসিসিপিতে ফুল ব্রাইট স্কলার হিসেবে পড়াশোনা করেছেন। অধ্যাপক মঞ্জুরুল ইসলামের কথন শৈলী, ভাষা আর গল্প কাঠামোর নতুনত্ব প্রথাগত গল্প থেকে আলাদা। তার লেখা অনেকটাই অপ্রচলিত ও নিরীক্ষাধর্মী। গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক এসব লেখা ছাড়াও তিনি প্রচুর সাহিত্য অনুবাদ ও আলোচনা করেছেন। এমনকি চিত্রকলার উপরও রয়েছে তার লেখা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যাপনা করেছেন। অবসর নেওয়ার পরে বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং বাংলাদেশ সরকারের 21 পদক লাভ করেছেন। শুরু করা যাক আজকের আলোচনা কাফকায়েস্ক বা কাফকা সদৃশ্য। এই পর্যায়ে আমি অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর দীপেন ভট্টাচার্যকে। দাদা। ধন্যবাদ মৌসুমী, এমন একটি সুন্দর ভূমিকার জন্য। আজকে আমাদের খুব সৌভাগ্য যে অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামকে আমরা আমাদের মাঝে পেয়েছি। আমি বড় কিছু বলবো না, আমি খালি শুধু এটুকু বলবো যে গল্প পাঠের যে আলোচনার ক্রমান্বয়তা, এর আগে আমরা অধ্যাপক তপোধীর ভট্টাচার্যের কাছে বাখতিন এবং পরে রোলা বার্থ সম্পর্কে শুনেছি আমরা দুটো অনুষ্ঠানে। আপনারা মনে করতে পারেন যে তার ক্রমান্বয়তা বজায় রাখতেই আজকের অনুষ্ঠান, যদিও প্রতিটি অনুষ্ঠান যে আমাদের যে অতিথি তিনি তার সক্রিয়তায় উজ্জ্বল থাকবেন এবং কাফকা নিয়ে আলোচনা করার জন্য আর কে আছে আমাদের মধ্যে অধ্যাপক মঞ্জুরুল ইসলাম ছাড়া। আপনারা যারা তার গল্প পড়েছেন, ছোট গল্প পড়েছেন, সে তার ব্যতিক্রমধর্মী গল্প আমাদেরকে সবসময় বিশ্বান্বিত করে রাখে আমি বলবো। তো আসুন, আমি কোনো কথা বলছি না এখন আর। আমি খালি মঞ্জুরুল ভাইকে এটুকু বলবো যে আপনি যখন বলবেন আমরা একটু মাঝে মাঝে আপনাকে বাধা দেবো। আমাদের দর্শকের কাছে কিছু প্রশ্ন আসবে, আমাদের অনেক প্রশ্ন আছে, কাজে আপনি কিছু মনে করবেন না। হঠাৎ করে হয়তো বা সেই জিনিসটা আসবে আপনার হয়তো বাক্যের মধ্যেই আর কি। আসুন আমি আরেকটু একটু বলে দিচ্ছি, আমি আসছি ক্যালিফোর্নিয়া থেকে, দীপেন ভট্টাচার্য, এবং মৌসুমী কাদের আসছেন টরন্টো থেকে, এবং মঞ্জুরুল ভাই অবশ্যই ঢাকা থেকে বলছেন। কাজে আমাদের সময়ের বিরাট তফাৎ আছে, কিন্তু তবুও আমরা সারা বিশ্ব বিভিন্ন প্রান্ত থেকে যে জড়ো হতে পেরেছি, সেই জন্য দর্শকদেরও আমি আমন্ত্রণ জানাচ্ছি এই সুন্দর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। বলুন মঞ্জুরুল ভাই, আমাদের কোনো প্রশ্ন নেই, আপনি যেভাবে শুরু করতে চান সেভাবেই করুন, পরবর্তীকালে আমরা প্রশ্ন করব। আচ্ছা, তো প্রথমেই বলি যে কাফকা সদৃশ্য হবে, সদৃশ্য না, সদৃশ্য। হ্যাঁ, সদৃশ্য। এবং সাদৃশ্য হচ্ছে এটার আরেকটা, এটা হচ্ছে বিশেষ্য, সাদৃশ্য এবং কোনো সমস্যা নাই। তবে কাফকায়েস্ক এটা হচ্ছে একজন মাস্টার মশাইকে নিয়ে আসার জন্য, এটা সমস্যা। আমার এখন চোখে পড়লো, আগে পড়েনি, যাই হোক, এর জন্য আমরা খুলুদাকে ধরবো না। এটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ কিন্তু আমি কিন্তু বলার সময় সদৃশ্যই বলেছিলাম। এটা আমি না, এটাও ঠিক। যেমন আমরা বলি যে অমুকের উদ্দেশ্যে বললেন, আসলে না, উদ্দেশ্যে বললেন, তার উদ্দেশ্য ছিল কি সেটি ভিন্ন। এটা আমাদের বাংলার এত বৈচিত্র্য আছে, আমরা ইংরেজি বলতে বলতে বাংলাকে ভুলে যাই। আমাদের ধারণা হয় বোধহয় এই বিষয়টা নিয়ে যদি একটু আপনি শুরু করেন, আমার মনে হয় যে এটা বেশ হবে। না, এটা আমি খুব সংক্ষেপে বলি যে মধুসূদন দত্ত বহু আগে বলে গেছেন যে বাংলা ভাষায় ধনরত্নের কোনো অভাব নেই, কিন্তু ধনরত্ন যদি আমরা একজন খুব যাকে বলে
লোভী মানুষের মতো সিন্ধুকে তুলে রাখি, তাহলে তো চলবে না। ধনরত্ন যতই বিলোভে মানুষের ভিতর, ততই ধনরত্নের পরিমাণটা বাড়বে। তো বাংলা ভাষাটা আমরা চালু করতে পারিনি, প্রত্যেকের কাছে পৌঁছে দিতে পারিনি। তার আগেই দৃশ্য মাধ্যমের প্রাবল্য এসে আমাদের আঘাত হানলো। আর দৃশ্য মাধ্যমটা তৈরি করে একটা চমকের পৃথিবী, যেটা গি ডিবর্ড নামে একজন ফরাসি দার্শনিক এবং মার্ক্সবাদী তাত্ত্বিক, সে 1968 সালে একটা বই লিখেছিলেন, দ্য সোসাইটি অফ দ্য স্পেকটাকল, চমকের সমাজ। চমকের আরেকটা অর্থ হচ্ছে বস্তুবাদ। আমরা একটু পরেই যাব কাফকার বিষয়ে আলোচনা করতে গিয়ে, এবং তার আলোচনাতে এক্সপ্রেশনিজম বা প্রকাশবাদ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেখানে ওই বস্তুতান্ত্রিকতার বিরুদ্ধে একটা প্রতিবাদ হচ্ছে এক্সপ্রেশনিস্ট সাহিত্য। তো বস্তুবাদ প্রবল হওয়ার কারণে আমরা এখন আসলে কক্ষচ্যুত হয়ে গেছি, বাংলা ভাষা সেখানে মার খেয়ে গেছে। কারণ প্রযুক্তি তো আমরা তৈরি করি না, আমরা প্রযুক্তির ভোক্তা মাত্র। তো যারা প্রযুক্তি তৈরি করেন, উৎপাদন করেন, নিয়ন্ত্রণ করেন, তারাই তো প্রযুক্তি মালিকানা গ্রহণ করেন। আমরা পারিনি বলে আমরা তাদের শর্তে জীবন কাটাতে গিয়ে বাংলা ভাষাকে আমরা অনেকটাই ভুলে গেছি। এটি আমাদের একটা দুঃখের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমি মনে করি বাংলা ভাষায় এত সৌন্দর্য আছে, এটা শুধু মধুসূদন বসেছিলেন ভেবেছিলেন তা কিন্তু না। এটা প্রত্যেক মানুষই যারা বাংলা ভাষা ব্যবহার করেন তারা সেটা জানেন। যাই হোক, আজকে বিষয়ে আমরা আসি। আমি প্রথমে মৌসুমীকে ধন্যবাদ জানাই এত দয়ালু একটা ভূমিকা দেওয়ার জন্য আমার সম্পর্কে। আর দীপেনকে আমি বহুদিন থেকে চিনি, খুবই চমৎকার একজন মানুষ, এবং অধ্যাপক বলেছেন জ্যোতির্বিদ। আসলে অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমির এগুলি কিন্তু আবার ফারাক রয়ে গেছে। আমাদের দেশে যারা হাত গোনেন তারাও জ্যোতির্বিদ হয়ে যান। আসলে জ্যোতিষ শাস্ত্র একটা ভিন্ন একটা বিষয়, এবং আমি দীপেনকে সেইভাবেই চিনি। যাই হোক, আমি খুব প্রথমে একটু ধন্যবাদ জানাই দীপেন এবং মৌসুমীকে, যে সাধারণত আমাদের লেখকদের স্মরণ করি জন্ম অথবা মৃত্যুবার্ষিকীতে। জন্ম এবং মৃত্যুবার্ষিকী থেকে দূরে একজন মানুষকে আমরা সাধারণত নিয়ে আলোচনা করতে চাই না। তো কাফকার না তার শতবার্ষিকী, না এমন কিছু শতবার্ষিকী, জন্মের মৃত্যুর আসবে আরো অনেক পরে। কাফকায়াস কথাটা আমরা কাফকার সদৃশ্য বলতে পারি, কাফকার সুলভ যেন কখনো না বলি, কারণ এই জিনিসটা সুলভে আসে না। তার যে তীব্রতা, বেদনা, বিক্ষুব্ধতা, সংক্ষুব্ধতা এবং একটা হতবিহ্বল ভাব কাফকায়াস কথার ভিতরে আছে, সেটি ওই সুলভের ভিতরে আসে না। কাফকা ধর্মী বলাও মুশকিল, কারণ তার একটা ব্যাখ্যা হয় ধর্ম নিয়ে, সেখানে একটা ভুল ভ্রান্তির জায়গা তৈরি হয়ে গেছে। ফলে ওই কাফকা ধর্মীয় বলা যাবে না, কাফকার সদৃশ্য কথাটাই সবচেয়ে সুন্দর। সেই জন্য আমি দীপেনকে প্রথমেই ধন্যবাদ জানাই। প্রথমে যদি আমরা কাফকার জীবন, আমাকে বলা হচ্ছে জীবন এবং তার লেখালেখি নিয়ে আমাদের কথাবার্তা, তো প্রথমে যদি তার সম্পর্কে একটা আমরা জানি, তাহলে কয়েকটা বিষয় খুব পরিষ্কার হয়ে যাবে। যেমন প্রথমেই তার ব্যক্তি জীবনের দিকে তাকালে আমরা কিছু গুরুত্ব টের পাবো। যদিও আমরা একটা জিনিস জানি, এই সময় একটা মতবাদ আছে, যেটি ওই রোলাম বার্থের কথাটা দীপেন তুলেছেন, আমাদের তপোদীর্ধা এটা নিয়ে কথা বলেছেন। রোলাম বার্থ একটা জিনিস চালু করেছেন, দি ডেথ অফ দি অথর, অর্থাৎ সৃষ্টিকর্ম থেকে সৃষ্টিকর্তাকে দূরে সরিয়ে রাখতে হবে। এটি আবার প্রতিবাদ করেছেন মিশেল ফুকো, যিনি ছিলেন কাঠামোবাদের বাইরে এসে উত্তর কাঠামোবাদী চিন্তাভাবনা ধারণ করতেন। আর রোলাম বার্থের ভিতর যখন তিনি সেটি লিখেন 1967 সালের দিকে, তখন একটা কাঠামোবাদী চিন্তা ছিল। কাঠামোবাদী চিন্তা হচ্ছে কাঠামো, যাকে আমরা স্ট্রাকচার বলি, সেই দিকে যেতে হবে, এবং প্রত্যেকটা পুস্তককে সেই বিচারে ফেলে বিচার করতে হবে। এই কাঠামোর ভিতরে সৃষ্টিকর্তার কোনো ভূমিকা নাই, যিনি তৈরি করছেন তার কোনো ভূমিকা নেই, তিনি যে দিচ্ছেন সেটার দিকে আমাকে নজর দিতে হবে। আর উত্তর কাঠামোবাদীরা শুধু যে কাজের দিকে তাকাচ্ছেন তা নয়, কোন পরিবেশে তৈরি হলো, ভাষার নিজস্বতা কি, অর্থাৎ ভিন্ন ভিন্ন আঙ্গিকে, ভিন্ন ভিন্ন উপাদানে যখন একটা সৃষ্টি হয় একটা কিছু, ওই প্রত্যেকটা বিষয়কে আমরা আলোচনা যদি না করি তাহলে সম্পূর্ণতাটা ধরা যায় না। তো কাঠামোবাদীরা সম্পূর্ণকে ধরতে গিয়ে ওই খণ্ড খণ্ডকে বিচারে আনেননি, যার জন্য এই সমস্যাটা তৈরি হয়েছে, সেটা নিয়ে পরে আলাপ করা যাবে। কিন্তু আমরা যদি কাফকার দিকে তাকাই, তার ব্যক্তিগত জীবনটা আমরা কিছুতেই দূরে রাখতে পারি না।
4 থেকে 5টা বিষয় সেখানে গুরুত্বপূর্ণ। প্রথমত, তার বাবার সঙ্গে তার একটা দূরত্ব, এটি তাকে সমস্ত জীবন কষ্ট দিয়েছে, প্রচুর কষ্ট দিয়েছে তাকে। একসময় তিনি তার বাবার সম্পর্কে লিখেছেন, আমি যেটা লিখছি সেটা তোমাকে চিন্তা করেই লিখছি। যে কথাটা, যে কান্নাটা আমি কাঁদতে পারিনি, যে দুঃখটা আমি প্রকাশ করতে পারিনি তোমার কাছে, সেটি আমি লেখায় প্রকাশ করছি। তো সেখানে তার বাবার সঙ্গে তার একটা খুব সমস্যা সংকুল সম্পর্ক ছিল। এটি আমরা অনেক গল্প উপন্যাসে দেখেছি, এমনকি মেটামরফোসিসে যখন ওই গ্রেগর সামসা সকালবেলা উঠে দেখলো সেটা গোবরে পোকা হয়ে গেছে, তখন ওই বাবার সঙ্গে তার সম্পর্কটা সামনে চলে আসলো, এবং বাবার ছুঁড়ে মারা একটা অ্যাপেল তার গায়ে পড়ে একটা পচন সৃষ্টি করার পর সেই ঘা থেকে সে পরবর্তীতে মারা গেল। এই অ্যাপেলটাও একটা গুরুত্বপূর্ণ। এটি কিন্তু আমাদের ওই একটা প্রতীক, কিসের প্রতীক? অরিজিনাল সিন যাকে আমরা বলছি, বা ইটস এ ট্রি অফ নলেজ। এবং ইভিল, গুড অ্যান্ড ইভিল, এই প্রত্যেকটা বিষয় জড়িত। ওই আপেলটা হচ্ছে সবচেয়ে বড় বিতর্ক সৃষ্টির আগের, সেটা দিয়ে তার সন্তান শিশুকে উপকার করেছে। এটি কাফকার নিজস্ব জীবনের একটা প্রতিচ্ছবি বলতে পারি। দ্বিতীয়ত ছিল, তিনি জীবনে কখনো বিবাহ করেননি। আমি বিবাহ কথাটাই বললাম কারণ আমাদের চলতি বাংলায় এই কথাটা খুব মধুর লাগে আমার শুনতে। তো তিনি বিবাহ করেননি, কিন্তু একটা যৌন ক্ষুধা তিনি সমস্ত জীবন বোধ করেছেন, যেটি তাকে তাড়িত করেছে। তো একজন মানুষ যে একটা সুন্দর সুস্থির জীবন চাচ্ছে কিন্তু পারছেন না, নিজের সম্পর্কে সন্দেহ হওয়ার কারণে তার অনেক নারী সংসর্গ হয়েছে, সম্পর্ক হয়েছে, কিন্তু কোথাও তিনি স্থিতি লাভ করতে পারেননি। এই যে তার একটা জীবনব্যাপী একটা ক্ষুধা, একটা অপূর্ণতা, একটা অতৃপ্তি, নিজের উপর একটা বিচার, সেই বিচারটা কখনো খুব কোমল বিচার বা দয়ালু বিচার ছিল না, খুব কঠিন একটা বিচার তিনি করেছেন, সেটাও তার সাহিত্যে প্রতিফলন ঘটিয়েছে। মনস্তত্ত্বের জটিলতা আমরা বলি, তিনি ফ্রয়েড থেকে বহু কিছু নিয়েছেন, তিনি স্বীকার করেছেন। যদিও ফ্রয়েড বলছেন তার মনস্তত্ত্বের বিষয়টি শিল্প সাহিত্যে তেমনভাবে আসা উচিত নয়, তাও আমরা জানি, আমরা ফ্রয়েডীয় মনস্তত্ত্ব এখন সাহিত্যের একটা তাত্ত্বিক অঞ্চল দখল করে আছে, এটা আমরা জানি। ফলে ওই বিষয়গুলি যদি আমরা বিচার করি তাহলে দেখা যাবে তার লেখালেখিতে তার একটা প্রভাব পড়েছে। তিনি তার বন্ধুদের কাছে বিপরীত মানুষ ছিলেন। তার বন্ধু ম্যাক্স ব্রড একজন আছেন, তিনি তার মৃত্যুর পর তার অসমাপ্ত যেগুলি পাণ্ডুলিপি ছিল সমাপ্ত করেছেন, সম্পাদনা করেছেন, সেগুলি প্রকাশ করেছেন। ম্যাক্স ব্রড না থাকলে কাফকাকে আমরা জানতাম না, তার কয়েকটা মাত্র গল্প দিয়ে তাকে হয়তো বিচার করতাম। ম্যাক্স ব্রড বলছেন কাফকার সান্নিধ্য ছিল আনন্দদায়ক। যে মানুষটি লুকিয়ে রাখতেন নিজেকে, সমাজের যতদূর যাওয়া যায়, এবং ওই যে বললাম তার কাফকায়েস বা কাফকার সদৃশ্য হচ্ছে বিশেষ করে আমলাতান্ত্রিক, কিন্তু এটারও একটা ব্যাখ্যা আমি বিস্তৃতভাবে দিতে পারি। জটিলতায় একটা নির্বিচার বোধ আমলাতন্ত্রের ভিতরে থাকে, যে মানুষ কষ্ট পেলো, আমাদের কি করা যায়। তারপর যে নথির পিছনে দৌড়াদৌড়ি, পেপার চেজ যাকে বলি আমরা, তা দিয়ে মানুষকে কুপকাত করা, এটাই তো কাফকায়েস্ক চিন্তাভাবনার প্রধান। তারপরও অস্তিত্ববাদের প্রশ্ন আসছে, এবং সেখানেও দেখা যায় অস্তিত্ববাদের প্রধান হচ্ছে যে আমার মনের ভিতরের যে মানুষটি, সে কি স্বাধীন, কোন শর্তে আমি পৃথিবীতে এসেছি, আমার সত্যিকার ভিতরের যে সারটি, যে মূল পদার্থ আমার, তাকে কি মানুষ বিবেচনায় নিচ্ছে, না আমি কিছু বাক্সে বন্দী হয়ে, কিছু শ্রেণীতে বিভক্ত হয়ে আমার সত্তাটাকে বিভাজিত হতে দেখছি। অস্তিত্ববাদের প্রশ্নটাই এটি প্রধানত, আমার মুক্ত চিন্তা আমার ভিতরটা আছে কিনা, আমার অথেন্টিসিটি বলতে যাকে বোঝাই আমরা, আমি একজন মানুষ হিসাবে যথেষ্ট অথেন্টিক কিনা, প্রকৃত কিনা, ওই প্রকৃত বিচারটা আমার কাছে আসছে কিনা, এগুলিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিচার আমার মনে হয় আমার কাছে। তারপরে ধরুন এই যে বোধের অতীত কিছু আইন কানুন তৈরি হয়, যেগুলি সাধারণ নাগরিকের উপর প্রয়োগ করা হয়, এই বিষয়ে যখন আমার ভিতরে একটা বিক্ষুব্ধতা তৈরি হয়, আমি সেটাকে কিভাবে দেখছি, সেটাও কাফকায়েস বিষয়ের ভিতর চলে আসে। ফলে আমি এখানে আপাতত ইতি টানছি 3টি বিষয় বলে, একটা আমি সারমর্ম তৈরি করি। প্রথমত তার জীবনীটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কারণ তার জীবনের কিছু অভিজ্ঞতা, তার কিছু তিক্ততা, শূন্যতা, অপূর্ণতা, অপ্রাপ্তি, এই বিষয়গুলি তার সাহিত্যে প্রভাব ফেলেছে। দ্বিতীয় বিষয় হচ্ছে মনস্তাত্ত্বিক যে বিষয়টি তিনি নিজের ভিতর ধারণ করতেন, এই যে যাকে আমরা
বিচ্ছিন্নতা বোধ বলছি। সমাজের ভিতরে থেকে, সমাজ থেকে আমি দূরে চলে যাচ্ছি, প্রান্তে আমার নিজেকে আমি ঠেলে দিচ্ছি। আমি শুধু না, যে কাঠামোর ভিতর আমি আছি, বিরাজ করছি, রাষ্ট্র কাঠামো, সমাজ কাঠামো, প্রাতিষ্ঠানিক কাঠামো, তা আমাকে ক্রমাগত দূরে সরিয়ে দিচ্ছে, এবং দূরে সরিয়ে দিচ্ছে এমনভাবে যে মাঝখানে যেন আমার কোনো পরিষ্কার জায়গা না থাকে। আমি ক্রমাগতই ওই দূরবর্তী একটা অবস্থানে থাকি। তার জন্য কিছু গোলক ধাঁধা তৈরি করেছে, আইন কানুন বলি, তন্ত্র মন্ত্র বলি, এমনকি আমলাতন্ত্রের পাশাপাশি ধর্মতন্ত্রও সেই কাজটি করেছে। আমাদের বিচার ব্যবস্থা বলি, পৃথিবীব্যাপী যেখানেই বিচার ব্যবস্থা হোক, সেখানেও এক ধরনের নিঃসঙ্গতা তৈরি করার জন্য ব্যক্তির কষ্ট এবং বিষণ্ণতা তৈরির জন্য যতগুলি পথ তৈরি করা আছে সেটা করা হচ্ছে। ওই যে গোলক ধাঁধার গল্প আছে না, যেটা বোরহেসের একটা বিখ্যাত গল্পের ভিতরে আছে, আলেফ যে গল্পটি আছে, যে গোলক ধাঁধার ভিতর মানুষ ক্রমাগত ঘুরে বেড়াচ্ছে, কোনো মুক্তি পাচ্ছে না। তো এই গোলক ধাঁধাটা আমাদের চারদিকেই তো আছে, আর শেষ বিচারে গোলক ধাঁধাটা আমরা নিজের ভিতর আমরা তৈরি করে নিচ্ছি। ফলে আমরা সবাই কাফকা সদৃশ জগতের অধিবাসী, কাফকা সদৃশ জগতের নির্মাতা, এবং কাফকা সদৃশ জগতে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে বিপর্যস্ত সেই গ্রেগর সামসার মতো রূপান্তরিত হয়ে আমরা বিচ্ছিন্নতা এবং মৃত্যুর জন্য প্রহর গুনি। এই বিষয়গুলি আপাতত আমি বলে রাখলাম, তারপর আরো প্রশ্নের উপর নির্ভর করবে দীপেনের, মৌসুমীর, আমি আরো একটু এগিয়ে যাব। আমি যদি একটু বলি মৌসুমী, তাহলে মঞ্জুল ভাই ধন্যবাদ। এবং আপনি খুব ভালোভাবে সারাংশটা যেটা বলেছেন, যে তার উপরে তার বাবার ভূমিকা, ধর্মীয় ভূমিকা, ফ্রয়েডের ভূমিকা, তারপর আমলাতন্ত্রের ভূমিকা, বিভিন্নভাবে যেগুলো এসেছে। আমি একটু এখানে আপনাকে প্রশ্ন করতে চাই। তার আগে আমি একটু বলে নিতে চাই যে আপনি আপেলের প্রসঙ্গটি এনেছেন, যখন তার বাবা মানে সামসার তা ছুঁড়ে মেরেছিল আর কি। তো আরেকটি ব্যাপার খুব ইন্টারেস্টিং, সেটা আমি মানে লক্ষ্য করেছি, আপনি বলেছেন তিনি গুবরে পোকায় পরিণত হয়েছিলেন, এবং অনেক জায়গায় এই অনুবাদটা হচ্ছে তেলাপোকা। আমি পরে দেখলাম নবকভ নাকি এ নিয়ে বিশেষ গবেষণা করে বলেছেন যে আপনি যেটা বলেন গুবরে পোকার ব্যাপারটা, যে সে যেভাবে বর্ণনা করেছেন উনি সামসার পরিবর্তনটা, এটা গুবরে পোকার মতো হতে পারে। আমি খালি এখানে আপনাকে আমি যে প্রসঙ্গে আমি বলবো যে অনেক ক্ষেত্রেই ওনাকে একটা কমিক্যাল রিস্ট্রেইন্ট, কিছুর মানে কৌতুকপূর্ণভাবে উনি জিনিস অবতারণা করেছেন। আমি এখানে আনহ্যাপিনেস নামে তার একটি গল্প পড়ছিলাম, ছোট, আপনি জানেন 3 পৃষ্ঠার একটা গল্প। তার মধ্যে সে তার হয়তো নিজের ছোটবেলার একটি বালককে দেখছে যে অশরীরী বা ভূত হিসাবে আবির্ভূত হয়েছে তার ঘরে, কিন্তু সে যখন বাইরে যাচ্ছে তার প্রতিবেশীর সঙ্গে তার যে কথোপকথন হচ্ছে, আমি এটা বাংলায় একটু অনুবাদ করেছি, তার মানে যে কমিক্যাল যে জিনিসটা উনি বলছেন, সেই তার প্রতিবেশীর কথোপকথন হচ্ছে, বলছে আপনি নিশ্চয়ই অশরীরীর সাথে কথা বলেননি, কেন তাদের কাছ থেকে পরিষ্কার করে কোনো তথ্য পাওয়া সম্ভব নয়, অর্থাৎ ভূতের কাছ থেকে। এটা একটা দেয়া নেয়ার ব্যাপার। এই অশরীরীরা তাদের অস্তিত্ব সম্পর্কে আমাদের থেকেও বেশি সন্দিহান, তাদের নাজুকতা বিবেচনা করলে এতে আশ্চর্য হবার কিছু নেই। অর্থাৎ সেই অর্থে আপনি যেটা বলছেন যে সে নিয়ে অশরীরীরা তাদের অস্তিত্ব সম্পর্কে নিজে থেকেও বেশি সন্দিহান, অর্থাৎ তার জীবনটাই এমন একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে সে দেখতে চাইছে, এটা আমার একটা ধারণা। আচ্ছা, আমি খালি এই জিনিসটাই আসছি, এটা কৌতুক সম্পর্কে আপনাকে একটু বলার জন্য, কমিক্যাল যে জিনিসটা আছে বলার জন্য বলবো। আরেকটা ব্যাপার আমি বলার জন্য বলবো, সেটা হচ্ছে আরেকটি গল্প আছে তার, কান্ট্রি ডক্টর, এবং সেখানে উনি দেখিয়েছেন যে ডাক্তার তাকে ডাকা হচ্ছে কিন্তু সে অসহায়, বিভিন্ন পরিস্থিতির মুখে, কিন্তু সে কিন্তু অ্যাকশন করছে না। আপনি যে এক্সিস্টেন্সিয়ালিজমের কথা বলছেন, যে অ্যাকশনের ব্যাপারটা, যে অস্তিত্ববাদীরা কি, যেমন কামুকে আমরা দেখি যে সবসময় একটা অ্যাকশনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং অস্তিত্ববাদীরা তাদের বিশ্বাস করে, সেখানে কি কাফকার চরিত্রদের কাইন্ড অফ অ্যান্টি এক্সিস্টেন্সিয়ালিস্ট হিরো হিসেবে দেখা যায় কিনা সেই অর্থে? ধন্যবাদ। এখানে দুটো প্রশ্ন খুব সুন্দরভাবে সংযুক্ত হয়েছে। প্রথমত, যে একটু যাকে আমি হিউমার বলি, সেন্স অফ হিউমার, একটা রসবোধের, সূক্ষ্ম রসবোধের ব্যাপার আছে। আর দ্বিতীয় হচ্ছে যে অস্তিত্ববাদ আমরা যাকে বলছি, তার থেকে বেরিয়ে তিনি কোনো একটা অন্য মাত্রায় চলে গিয়েছিলেন কিনা।
দুটি প্রশ্নের অনেক রকম ব্যাখ্যা হতে পারে। আমার মনে হয় তার যে ইতিহাসগত যে অবস্থান, একটা মধ্য ইউরোপের বহেমিয়ান সাম্রাজ্যের ভিতরে তিনি ছিলেন, এবং মধ্য ইউরোপ যাকে আমরা উত্তর ইউরোপও বলতে পারি, তার সঙ্গে দক্ষিণ ইউরোপের একটা চিন্তাগত এবং কল্পনাগত পার্থক্য আমরা সবসময় পাই। যেমন সাদার্ন ইমাজিনেশন বলে যেটাকে আমরা বলছি, সেটা হচ্ছে ইটালি, স্পেন, পর্তুগাল, অর্থাৎ রোমানাইজ যে সমস্ত জায়গাগুলি আছে তাদের, সেখানে শীত অত কঠিন না, বাইরের জীবনযাত্রাটা সহজ, গরমের সময় তো সবাই রাস্তায় ঘুরে বেড়ায়। কিন্তু উত্তরের হচ্ছে শীতটা খুব প্রবল, দরজা বন্ধ করে, জানলা বন্ধ করে সন্ধ্যে 6টার সময় শীতের সময় মানুষ খেয়ে টেয়ে ঘুমাতে যায়। অনেকটা আত্মকেন্দ্রিক এবং নিজের মনে বিভিন্ন রকম চিন্তা ভাবনা করছে, সেটি হচ্ছে উত্তরের ইন্ট্রোভার্ট যাকে আমরা বলি। আর এক্সট্রোভার্ট হচ্ছে দক্ষিণের। এই রাত 10টার সময় ব্যালকনিতে গিটার বাজিয়ে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, নিজে গিটার বাজিয়ে সেরেনাড গাইছেন একজন, ও মামা মিয়া বলে শুরু করে দিল। এই যে একটা বহির্গামী সত্তা, এটা হচ্ছে দক্ষিণের ইউরোপের, এটা হচ্ছে ইমাজিনেশন বলি, কল্পনা। কাফকার বিচরণ হচ্ছে সেইখানে যেখানে একটা আত্মকেন্দ্রিকতার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, এবং নিজেকে প্রকাশ না করে চেপে রাখার একটা মনোবৃত্তি। এটা দার্শনিকভাবেই ওই আপনি অস্ট্রিয়ান বলেন, জার্মান বলেন, যাদেরকেই দেখবেন গেটে থেকে শুরু করে সবার ভিতরে আছে। আপনি ডান্টে এবং গেটেকে তুলনা করলেই দেখতে পাবেন, গেটের বিশ্বটা ক্রমাগত বড় হয়, আর ডান্টের বিশ্বটা ক্রমাগত বড় হয়, আর গেটের বিশ্বটা ক্রমাগত নিজের ভিতরে এসে স্থিত হয়। তো এই যে বিপরীতমুখী যাত্রা, এটা ইউরোপিয়ান সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। এখন দক্ষিণে যত সহজে আপনি হাসি ঠাট্টার আয়োজনটা হয়, উত্তরে তত সহজে হয় না। তার মানে এই নয় যে উত্তরের যে সাহিত্যগুলি আছে, আপনি ওই যে এক্সপ্রেশনিজমের কথা বললাম, আপনি দেখবেন এক্সপ্রেশনিস্ট লিটারেচার বলতে ওখানে স্ট্রিনবার্গকে বোঝানো হচ্ছে, কাফকাকে বোঝানো হচ্ছে। এক্সপ্রেশনিস্ট পেইন্টার বলতে এডওয়ার্ড মঙ্ককে বলানো হচ্ছে, যেমন এরিক নল্টকে বলা হচ্ছে। এরা যত সহজলভ্য উত্তরে, তত সহজলভ্য দক্ষিণে নয়। তার মানে এই নয় যে উত্তরের মানুষজনের ভিতর রসবোধ নেই, তা নয়। এই রসবোধটা সূক্ষ্ম পর্যায়ে কাজ করে। আপনি যে উদাহরণটা দিলেন দীপেন, সেই উদাহরণটা খুব গুরুত্বপূর্ণ, যে ভূত প্রেত নিয়ে কথা বলছে উত্তরের যুক্তিবাদী মনস্তত্ত্বে, সেটি কখনো গ্রহণযোগ্য নয়, তা নিয়ে ঠাট্টা মশকরা চলতেই পারে। কিন্তু দক্ষিণের যারা আছে, তারা এই বিষয়টা সমাজের ভিতরে নিয়ে এসে হাসি ঠাট্টার প্রয়োজনীয়তা শুরু করে দিবে। ওই যে কার্নিভাল নামে যে বিষয়টা ইউরোপে আছে, যেটা বাখতিন এটা নিয়ে কথা বলেছেন, কার্নিভালে একটা বিষয় আছে লাফটার। ওই হাসিটা হচ্ছে অসম্ভব রকমের নেতিবাচক, ক্ষমতা কাঠামোর দিকে তাকিয়ে আমি হাসছি, আমি পুরো পদ্ধতিগুলি উল্টে দিচ্ছি, মাথার উপর দাঁড়িয়ে আছে, এবং এই কার্নিভালের অনেক চরিত্র মাথার উপর পাতলুন পড়ছে, অথবা জামাটা বের করে দিয়ে পড়ছে। তারা দেখাচ্ছে পৃথিবীটা উল্টে যাচ্ছে, ভিতরটা বেরিয়ে আসছে, বাইরেটা ভিতরে আছে। এটা কিন্তু একটা রসবোধের ব্যাপার, যে দেখছে সে একটুখানি হাসছে, কিন্তু হ করে হাসছে না, প্রগল্ভ হাসি নেই। তো মাথা দিয়ে হাসি যেটাকে বলি, উইট যেটাকে বলি আমরা, যেটা উত্তরের সাহিত্যের একটা বড় সম্পদ, আপনি জনাথন সুইফট থেকে নিয়ে সবারই ভিতরে সেটি আছে। ওই মাথা দিয়ে হাসাটা, উইট অ্যান্ড হিউমার, এটি আমার মনে হয় কাফকার ভিতরে আছে। এবং যখনই আমি ব্যক্তির দিকে নজর দিব, আমি ব্যক্তির দিকে নজর দিতে গিয়ে তার ভিতরের অপূর্ণতাগুলিও খুঁজব। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আত্মকেন্দ্রিকতা, আত্মসর্বস্বতা। এটি যার হয়, সে আর নিজের কোনো খুঁত খুঁজে পাবে না। কিন্তু কাফকা সেটি ছিল না। কাফকা ব্যক্তিকে দেখতেন অনেকটা একটা নির্মোহ দৃষ্টিতে, অনেকটা একজন শল্য চিকিৎসকের মতো। সমস্যাটা কোথায় তিনি চিহ্নিত করছেন। এখন যদি আপনি বলেন শল্য চিকিৎসক হাসতে জানে না, তা কিন্তু নয়। আমি দেখেছি শল্য চিকিৎসকরা রোগীদের সঙ্গে হাসাহাসিও করছেন, যে এই সমস্যাটা যেন বাড়তে না দেন, এটি যেন আপনার স্বামীর জায়গায় না চলে যায় আবার, এরকম আমিও কথোপকথন শুনেছি। এটা খুব গুরুত্বপূর্ণ। এটি এই জন্য গুরুত্বপূর্ণ কারণ এক্সিস্টেন্সিয়ালিজমের একটা বিষয় হচ্ছে যে শুরু হয়েছিল একটা ড্রেড থেকে, অ্যাংস্ট যেটাকে আমরা বলি, একটা ভীতি থেকে, আমি থাকতে পারছি নাকি আমি আমার অস্তিত্বটাকে ওই বিভিন্ন কামরায় ভাগ করে ছড়িয়ে দেয়া হচ্ছে। অর্থাৎ
উনি একজন রেশনাল মানুষ। ধরে নিচ্ছি আমার জন্মটা হচ্ছে রেশনাল মানুষ হিসেবে, আমার তো জন্ম রেশনাল মানুষ হিসেবে হতে পারে না। তো জন্মের আগে থেকে যদি তার আমি ঠিকুজি ঠিক করে দিই, তাহলে আমি সেই মানুষটার যেটা অথেন্টিসিটি বলছি, একেবারে প্রকৃত সত্তাকে আমি অস্বীকার করছি। সেই সত্তাটা বিচিত্র হতে পারে, বিভিন্ন হতে পারে। সেই জন্য ওই হাস্যরসের ব্যাপারটাও তারা ওইভাবে দেখেছে। এটা অস্তিত্বের ভিতরে যে একটা বোধ তৈরি হয়, একটা ভীতি থেকে তৈরি হয়, প্রথমে তো তাই ছিল, এক ধরনের ডিসওরিয়েন্টেশন বলি আমরা, সেখান থেকে অস্তিত্ববাদের তৈরি। তারপর এক ধরনের কনফিউশন যাকে আমরা বলছি, একটা উদ্বেগ তৈরি হয়। এই বিষয়গুলিকে মোকাবেলা করে আস্তে আস্তে তার ভিতরের শক্তিটা আবিষ্কারের চেষ্টা হয়েছে। যেমন কিরকেগার্ড, তিনি বলছেন সমাজ নয়, ধর্ম নয়, ব্যক্তি প্রধান চিন্তা এক্সিস্টেন্সিয়ালিজমের। তারপর ধরুন অথেন্টিক্যালি এবং প্যাশনেটলি, এই দুটো কথা তিনি ব্যবহার করছেন। প্যাশনেটলি এবং সত্যি সত্যি প্রকৃতভাবে আপনি জীবন যাপন করছেন কিনা অস্তিত্ববাদের একটা প্রধান শর্ত। যদি তাই হয়, যদি আপনি প্যাশনেটলি আপনার জীবনটা কাটাতে চান, তাহলে আপনি কি হাস্যরসকে কবর দিয়ে দিবেন? অস্তিত্ববাদের ভিতরে তিনটি বিষয় আমি খুব গুরুত্বপূর্ণ ভাবি। প্রথমত হচ্ছে এক ধরনের চিন্তা যা আমাকে আমাকে খুব কষ্ট, মানে বিপন্ন করছে, একটা বিপন্ন হওয়ার চিন্তা, যে আমি আছি, আমার এই উদ্বেগটুকু কি প্রধান, আমার অস্তিত্ব নিয়ে আমার যে সন্দেহ সেটি কি প্রধান, আমার ভিতরের যে স্বাধীনতাটুকু আমি কামনা করি সেই স্বাধীনতাটুকু আমার নেই, এটাই কি আমার প্রধান চিন্তা? নাকি সেখান থেকে বেরিয়ে আমার ফ্রিডম, আমার যত শক্তি আমি চেষ্টা করব সেগুলি একখানে এনে আমার অস্তিত্বটাকে আমি ঘোষণা করতে, যে আমাকে আপনি ওই ছকে বেঁধে তৈরি করতে পারবেন না, আমার আমিত্ব নিয়ে আমি সজাগ থাকবো। যদি তাই হয়, তাহলে তার ভিতর দৃষ্টিতে নিজের অপূর্ণতাগুলিতেও দেখতে হবে। এবং আমরা জানি অপূর্ণতাগুলি যদি আমি বিবেচনা করি, তাহলে হাসিটা গুরুত্বপূর্ণ হয়, কিন্তু কাফকার জগতে হাসিটা খুব নেই। তাই বলে হাসির অভাবটা তিনি মিটিয়ে দিয়েছেন এই রসবোধ দিয়ে। একটা চরিত্র চিত্রণে তিনি রসবোধের পরিচয় দিয়েছেন। একজনের সঙ্গে আরেকজনের দেখা হচ্ছে, সেখানে একটা রসবোধ আছে। এবং দি ট্রায়াল যেটি, সেটা খেয়াল করে দেখুন, একদম শেষে যে মানুষটি কে, জোসেফ কে, যখন তাকে নিয়ে ছুরি চালানো হচ্ছে, সে কি বলছে? টু ডাই লাইক এ ডগ, একটা কুকুরের মতো আমার মরে যাচ্ছি আমি। এটাও কিন্তু নিজের প্রতি একটা হাস্যরসের অবতারণা। হাস্যরস এবং রসবোধের বাখতিন বলেছেন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেটি হচ্ছে ওই আবেগ মোক্ষণটা বলি না আমরা, ক্যাথারসিস যে বিষয়টা বলি, অর্থাৎ আমার অহং থেকে বেরিয়ে আমি প্রকৃত আমাকে আবিষ্কারের জন্য, এটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আর অস্তিত্ববাদের দ্বিতীয় বিষয়টা হচ্ছে, অস্তিত্ব একটা একক সূত্র হিসাবে দেখা হচ্ছে না, যে আমার অস্তিত্ব বলছে আমি এটাই বুঝছি, এটা হলে কিন্তু আমি আবার ওই বিভাজনে আবার ছকের মধ্যে চলে যাচ্ছি। অস্তিত্বটা হচ্ছে একটা মুহূর্তে আমি জেগে আছি, একটা মুহূর্তে আমি ঘুমাচ্ছি। কোন মুহূর্তটা বাস্তব? দুটো মুহূর্তে আমার সমান বাস্তব, কিন্তু দুই বাস্তবের প্রতিচ্ছবি দুই রকমের। একটাতে আমি নিষ্ক্রিয়, একটাতে আমি সক্রিয়। তার মানে অস্তিত্ববাদ কি শুধু সক্রিয়তাকে প্রশ্রয় দিচ্ছে? না, নিষ্ক্রিয়তাকেও দিচ্ছে, এটাও গুরুত্বপূর্ণ। আর তৃতীয় একটা বিষয় হচ্ছে, যখন আমার এই বিষয়গুলি আমি নিষ্পত্তি করে ফেলি, আমি কিন্তু নিষ্পত্তি করতে পারি না, কেউ কোনো বিষয় নিষ্পত্তি করতে পারে না। ইটস এ ওয়ার্ক ইন প্রোগ্রেস, ইটস এন অনগোয়িং প্রজেক্ট। ফলে আমার অস্তিত্বের বিপন্নতা নিয়ে, আমার অস্তিত্বের জেগে ওঠা নিয়ে আমার যে চিন্তা ভাবনাগুলি, এটি এক জায়গায় কখনো স্থির থাকে না। সময় ভেদে এবং সময় এবং ইতিহাসের এবং স্থানের পরিবর্তন অনুযায়ী সেই অস্তিত্বের চিন্তাগুলি ভিন্ন মাত্রা পায়। যেমন আমাদের এখন এই যে ভার্চুয়ালি কথা বলছি, এটি তো কাফকার সময় ছিল না। তো এখন আমি যে দীপেনকে দেখছি, সে কতখানি বাস্তব আমি তো জানি না। দীপেন না বললে উনি ক্যালিফোর্নিয়া আছেন না মঙ্গল গ্রহে আছেন, আমার বোঝার কোনো উপায় ছিল না। তো এই যে একটা বিস্তীর্ণ পৃথিবীতে আমাদের বসবাস, যেখানে মৌসুমী এবং দীপেনকে মনে হচ্ছে পাশাপাশি ঘরে বসে কথা বলছি, আমিও সেখানে যুক্ত, এটিকে আমি কি বিচারে ফেলতে পারি? এটা কিন্তু আমার অস্তিত্ববাদের বিচারে যদি আমি ফেলি, তাহলে বুঝতে হবে এই যে ভার্চুয়াল জগৎ যাকে বলছি, এটাকে কতখানি বাস্তব আমি করতে পারি, সেখানে আমার নিজস্ব অহংবোধটাকে আমি কিভাবে সেখানে বিন্যস্ত করব,
এবং নিজের প্রতি আমার দৃষ্টিভঙ্গিটা কত পরিচ্ছন্ন হবে, যে আমি যে সমস্ত অপূর্ণতার অধিকারী সেগুলি থেকে আমি কিভাবে মুক্ত হব, এই পরিচ্ছন্নতা কাজটা ক্রমাগত চলতে থাকে। অস্তিত্ববাদ বলতে বোতল ভর্তি কোনো ওই বয়ামের মধ্যে আচারের মতো লেখা নয়, যেটা সাতকরার আচার। এটি হচ্ছে একটা প্রক্রিয়াজাত হওয়ার বিষয়, ক্রমাগত সেখানে বিবর্তন হয়। এক্সিস্টেন্সিয়ালিজমের একটা বিবর্তন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম, সাহিত্যে সেটা আসছে, চিত্রকলায় সেটি আসছে, এমনকি রবীন্দ্রনাথের ভিতরেও সেটা আসছে। রবীন্দ্রনাথের মতো একজন রোমান্টিক মানুষ, তিনি পর্যন্ত ছবি আঁকার সময় তার রোমান্টিকতা ভুলে গেছেন তা নয়, তিনি একটু সরিয়ে রেখেছেন। তিনি ভোলার মতো মানুষ নন, তিনি সরিয়ে রেখেছেন। আধুনিক যুগের তিনি একটা মহাযুদ্ধ সম্পূর্ণভাবে প্রত্যক্ষ করেছেন, মহাযুদ্ধের কারণগুলিও জানতেন, জাতীয়তাবাদ যেটা নিয়ে তিনি খুব কঠিন ভাষায় বলেছেন। শেষ যে প্রবন্ধ অথবা বক্তৃতা যাই বলি, সভ্যতার সংকট, সেখানে তিনি প্রবলভাবে বুঝিয়েছেন জগৎকে যে তোমাদের সামনে বহু সমূহ সংকটের সৃষ্টি হয়েছে, তোমাদের জাতীয়তাবাদের নামে একটা অহংবোধের মাধ্যমে সেই বিপন্নতার, ওই যে আবার এক্সিস্টেন্সিয়ালিস্ট আংস্ট বলছি না, সেটাকেই তিনি প্রধান করেছেন। কিন্তু তিনি তো এক্সিস্টেন্সিয়ালিস্ট না, তিনি ওই প্রকাশবাদের মধ্য দিয়ে তার ছবির প্রমাণ করে গেছেন যে সংকট ঘনীভূত হচ্ছে। এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ। আমি একটু যুক্ত একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই। এটা আপনি যদিও বললেন অস্তিত্ববাদের একটা ধরনের ব্যাখ্যা আপনি দিয়েছেন, কিন্তু একই সঙ্গে কুন্দেরা যেমন বলছেন যে কাফকা ভবিষ্যৎ সম্পর্কে ভেবে কিছু লেখেননি, বা তার কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। রাষ্ট্র ব্যবস্থার কারণেই বা আমলাতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে উনি এক ধরনের মুখোমুখি হয়েছিলেন বলেই তার উপন্যাস বা লেখালেখিতে বিভিন্ন চরিত্রের মাধ্যমে এই বিষয়টা এসছে। তো এখন তার অস্তিত্ববাদে রাষ্ট্র ব্যবস্থা বা আমলাতান্ত্রিক ব্যবস্থায় এইগুলোর প্রভাব কি ছিল না, বা কিভাবে এসেছিল সেগুলো? অবশ্যই ছিল, অবশ্যই ছিল। খেয়াল রাখতে হবে তার সময়ে সংকটটা কিভাবে ঘনীভূত হচ্ছিল। নাৎসিবাদের সূত্রপাত হয়েছিল তখন। আমি যদি একটা তুলনা দেই তাহলে জিনিসটা পরিষ্কার হবে। 1914 সালে প্রথম মহাযুদ্ধ শুরু হলো। তার আগে থেকে ইউরোপে অনেক সমস্যা ছিল। আইরিশ স্বাধীনতার আন্দোলনটা দানা বাঁধছিল, বলকানে রাষ্ট্রপুঞ্জগুলির ভিতরে শত্রুতা সৃষ্টি হচ্ছিল, আন্তঃসংঘাত বাড়ছিল, যাকে বলে ফ্ল্যাশ পয়েন্ট তার তৈরি হচ্ছিল সেখানে। এই সংকটগুলি কাটাতে কাটাতেই চলে আসলো 1914 সাল, একটা মহা সংকট। প্রথম মহাযুদ্ধ ইউরোপকে প্রথম মুখামুখি করলো তার আধুনিকতার বিভৎস দিকটা, যাকে আমরা বলছি আন্ডার বেলি, একটা জন্তুর পেটটা যখন বেরিয়ে আসে তখন বিভৎস লাগে, সেইটিকে প্রকাশ করলো। যে আলোক প্রাপ্তির যুগ, এইজ অফ এনলাইটেনমেন্টে আপনারা অনেক বড় বড় দর্শন চিন্তা উপহার দিয়েছেন, যে দর্শনের মধ্য দিয়ে সবকিছু সমাধান সম্ভব, যুক্তি তর্ক ইত্যাদি দিয়ে, বিজ্ঞানের চিন্তা দিয়ে আমরা পৃথিবীটাকে বদলে দিতে পারি, মানুষ ঈশ্বরের পুত্র ইত্যাদি সব মুখ থুবড়ে পড়লো। যেটা নিচ্ছে বলছিলেন যে আমাদের ইনস্টিংক্ট, যেটা প্রবৃত্তি, তার তো ভালো মন্দ দুটো দিকে আছে। আমরা নিকৃষ্ট প্রবৃত্তির প্রকাশ আমরা ঘটিয়েছি এই প্রথম মহাযুদ্ধের মধ্য দিয়ে। নিচ্ছে অবশ্য 1900 সালে মারা গিয়েছিলেন, কিন্তু তার চিন্তাটা তো জীবিত ছিল। 1919 সালের পর দেখুন ইউরোপের চিন্তা ভাবনা বদলে গেল, একটা বিষণ্ণতা অবসাদ নেমে আসলো। এলিয়ট লিখলেন পুরোজমির গল্প। পুরোজমিতে দেখা গেল যে পুরো পশ্চিমা সভ্যতাটা বিপর্যস্ত হয়ে গেছে। তিনি সন্ধান গেলেন সমাধানের জন্য, ভারতে চলে আসলেন, কিন্তু সেই সমাধান যে প্রকৃত নয় সেটিও তিনি বুঝলেন। এই সমাধান হতে পারে না। এই পরিস্থিতিতে সমাজটা কিভাবে বিবর্তিত হচ্ছে, কাফকা তো সেই সময়টা পার হয়ে এসছেন। 1983 সালে, 1883 সালে তার জন্ম, এবং তিনি তরুণ ছিলেন যখন মহাযুদ্ধটা চলছে। তার পরপরই উগ্রবাদের বিস্তার ঘটলো ইউরোপে। শিল্প সাহিত্যে যে একটা শূন্যতা সৃষ্টি হলো, একটা বিষাদ এবং বিপন্নতা, তার থেকে মুক্তি পাওয়ার জন্য সুরিয়ালিজমের দ্বারস্থ হলো আধুনিকবাদ। আঁদ্রে ব্রেতন ইত্যাদি সুরিয়ালিস্টিক ম্যানিফেস্টো ঘোষণা করলেন। এটি কি ছিল? এটি ছিল আধুনিকতার যে প্রধান দুটি সমস্যা, একটা সময় নিয়ে, একটা পরিসর নিয়ে, স্পেস নিয়ে, এই দুটিকে সামলাতে পারছিলেন না।
না পেরে তারা আরেকটা পরিসর খুঁজে নিচ্ছিলেন, সেটি হচ্ছে মনোজগতের বা পরাবাস্তবের পরিসর। এটি এক ধরনের পলায়নপরতা ছিল। এই পলায়নপরতা ছিল একটা উদ্বেগ থেকে, যে সময় আমার হাত থেকে ছিটকে যাচ্ছে, পরিসর আমার হাত থেকে ছিটকে যাচ্ছে, এগুলি দখল হয়ে যাচ্ছে যুদ্ধবাদীদের হাতে, উগ্রবাদীদের হাতে। এখন কাফকার উপন্যাসগুলিতে, গল্পগুলিতে যে সমস্ত কাঠামো দেখি আমরা, আমলাতন্ত্র বলি, রাষ্ট্র ব্যবস্থাই বলি, সেগুলি হচ্ছে কোনো বিশেষ দেশের বিশেষ রাষ্ট্র ব্যবস্থা না, পশ্চিম ইউরোপের একটা সম্মিলিত সমস্যা যেটা মোকাবেলা করছিল। এই যে যুদ্ধবাজদের সঙ্গে আমি তর্ক করি কিভাবে? আমরা তো দেখেছি যে ট্রায়াল নামে, যেখানে বিচারকদের সঙ্গে দেখাই হচ্ছে না তার, এবং সে ক্রমাগত বিপন্ন বোধ করছে, জানি না কোন অপরাধে তাকে নিয়ে আসা হয়েছে জোসেফকে, অথবা কি তার সমস্যা, কি তার শাস্তি হতে পারে, কিভাবে সে এখান থেকে বাঁচতে পারবে, কিছুই জানতে পারছে না। এই যে সম্পূর্ণ একটা জিনিস অন্ধকারে রেখে তাকে চলছে, এটি কি ইউরোপের মহাযুদ্ধের কারে হয়নি? যারা যুদ্ধবাজ ছিলেন তারা কি মানুষকে বলেছেন কখনো আমরা এই কারণে যুদ্ধে যাচ্ছি? আমাদের মুক্তিযুদ্ধে আমরা জানতাম কেন যুদ্ধে যাচ্ছি। মুক্তিযুদ্ধের একটা যুক্তি থাকে, মুক্তিযুদ্ধের একটা গ্রহণযোগ্যতা থাকে। কিন্তু যদি এখন আমি একটা দেশের সঙ্গে যুদ্ধ করতে চাই, আমি কোনো যুক্তি খাড়া করতে পারবো না যে এতগুলি মানুষের মৃত্যুর জন্য দায়ী হতে পারে। তো এই যে একটা অন্ধকারে রেখে যুদ্ধটা হলো, সেখানেই তো একটা সমস্যা লুকায়িত ছিল। এবং যুদ্ধের পর যদি আমি কাঠামোগত সংস্কার না করে সেই কাঠামোগুলিকে আবার পুনরুজ্জীবিত করি, তাহলে তো সেটার হাত ধরে আরো শক্তিশালী এবং আরো গোলকদাধার ঠাকুররা এসে জন্ম নেবেন। সেটার বিরুদ্ধেই কাফকার লেখা। এবং খেয়াল করে দেখবেন, এই নাৎসিবাদের উত্থানের পর যে কাফকায়েস্ক বা কাফকা সদৃশ পৃথিবীর জন্ম হলো, সেখানে বলি তার 3টি বোন, তার সবচেয়ে ছোট বোনটা যার নাম ছিল অলিতি, এই ধরনের একটা নাম ছিল, তাকে সবচেয়ে বেশি স্নেহ করতেন কাফকা, সে বোনটাও হারিয়ে গেল, এই নাৎসিবাদের বলি হয়ে গেল। তার মানে তিনি যে পৃথিবীটাকে বর্ণনা দিয়েছেন, সেটি শুধু গল্পের পৃথিবী না, এটি বাস্তবের পৃথিবী। এটা থেকে অস্বীকার করার কোনো উপায় নাই। এবং এই বাস্তবের পৃথিবীতে একজন মানুষ, তাকে কিভাবে দেখা হচ্ছে? প্রথমে যদি একজন মানুষকে বলা হয় আপনি একজন ইহুদি, তাহলে আমার ভিতরের সত্তাটাকে আমি অস্বীকার করে আমি যে একটা ক্ষোভের মধ্যে আমাকে নিচ্ছি, এই ক্ষোভটাই তো গুরুত্বপূর্ণ। এই কথাটাই তিনি বলেছেন। অস্তিত্ববাদের প্রধান চিন্তাটি হচ্ছে এই, যে হিউম্যান বিইংস ক্যানট বি আন্ডারস্টুড ইন টার্মস অফ ক্যাটাগরিজ। ক্যাটাগরির মাপে ফেলে একজন মানুষকে মাপা যাবে না। কিন্তু যখনই আমরা একটা অন্ধ রাষ্ট্র ব্যবস্থার সম্মুখীন হই, তখন আমাদের প্রথমেই ক্যাটাগরিতে ফেলে দিই। আপনি একজন বিপ্লবী, আপনি একজন অমুকপন্থী শিক্ষক, আপনি একজন অমুক, সহজেই আমরা কিন্তু এইভাবে বিচার করতে, এমনকি আদালতে গেলেও আমাদের এটা শুনতে হয় যে আপনি একজন বিচ্ছিন্নতাবাদী। পাকিস্তানিরা যে ভুল করেছিল বঙ্গবন্ধুকে বিচ্ছিন্নতাবাদী বলে, তারা এটা ভাবেনি যে 56% মানুষ বিচ্ছিন্নতাবাদী হতে পারে না, 46% হতে পারে। তো যেই তাকে ক্যাটাগরিতে ফেলে দেয়া হলো, বঙ্গবন্ধু তার বাঙালিয়ানা সত্তাকে আবিষ্কার করে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। তার রাজনৈতিক শক্তি ছিল, তিনি পারলেন। তিনি কাফকা হলে সেখানে তিনি আর কোনোভাবেই এই রাজনৈতিক শক্তির সমাধান দিতে না পারলে তিনি হয়তো তার অস্তিত্ববাদের ভিতরে গিয়েই তিনি সমাধানটা খুঁজতে চাইতেন। ফলে মৌসুমী, আপনার কথাটা একেবারে শতাংশ সত্য। এই প্রত্যেকটি ব্যবস্থা যাদের বিরুদ্ধে তার উপন্যাসে লেখা হচ্ছে, এখন পর্যন্ত বর্তমান, ভাববেন না যে এখনো চলছে। আমাকে যদি আপনি 2 মিনিট সময় দেন, খুব চমৎকার একটা লেখা থেকে আমি উদ্ধৃত করি। নিশ্চয়ই স্যার। একটা লেখাটা একজন লিখেছেন খুব চমৎকার ভাবে। তিনি একটা পত্রিকার, সাহিত্য পত্রিকার দায়িত্বে আছেন, নাম হচ্ছে এমিলি টেম্পল লিটারারি হাব নামে একটা সাহিত্য পত্রিকা তিনি সম্পাদনা করেন। তিনি একটা তালিকা দিয়েছেন কাফকার 95তম মৃত্যুবার্ষিকী, তো 2019 সালে একটা লেখার মাধ্যমে। তালিকাটা দেখুন কি মজার। কাজুও ইশিগুরোর একটা উপন্যাস, দি আনরেকনসাইল্ড, আমি উপন্যাসটা পড়েছি, দুর্দান্ত একটা উপন্যাস। একজন পিয়ানো বাদক মিস্টার রাইডার, তিনি কনসার্ট পিয়ানো বাজাতে একটা শহরে গেছেন, ইউরোপের একটা শহরে, প্রাগের মতোই একটা শহরে, আরো ছোট। সেখানে তিনি কিছুতেই বুঝতে পারছেন না তিনি কি করতে যাচ্ছেন, কাদের সঙ্গে তিনি যোগাযোগ করছেন, তাকে কেন মানুষ পছন্দ করছে না অথবা করছে। তিনি মানে একটা পদ্ধতির মাঝখানে পড়ে তিনি নিজেকে খেই হারিয়ে ফেলছেন, তার কোনো সমাধানই হলো না। এই যে কাফকার জগৎটাকে যেটা আমরা বলি। অথবা আরেকজন জন চিভার নামে একজন আমেরিকান, তিনি একটা সুন্দর গল্প লিখেছেন,
দি এনর্মাস রেডিও। একটা দম্পতি, ওয়েস্টকট দম্পতি, তারা একটা রেডিও কিনেছেন, কারণ রেডিও শুনে তখনকার দিনে 1947 সালের গল্প, তারা গান শুনবেন। কিন্তু রেডিওটা শুরু করতেই দেখা গেল নতুন রেডিও, বড় একটা বিভৎস ধরনের চেহারা, কিন্তু গান তো শোনা যাবে, যে প্রতিবেশী বাসার সবগুলি শব্দ চলে আসছে, এই কারো কাঁদছে, কেউ ঝগড়া হচ্ছে, এই রেডিও থেকে শুনছেন। এটা সারানো হলো, আবার সেই শব্দগুলি আসতে শুরু করলো। তারপর দেখা যাচ্ছে ওইগুলি শোনার জন্য তার স্ত্রী কান পেতে থাকেন, অর্থাৎ রেডিওটা এসে তাদের জীবনটাকে শেষ করে দিল, বিচ্ছিন্ন করে দিল। তার মানে একটা অদ্ভুত কাফকায়েস বিষয় না, যে আমি কান পেতে শুনছি পড়শি ঝগড়া করছে, আমি কান পেতে শুনছি পড়শি আমার সম্পর্কে বলছে। এই জগতের কোনো উদ্ধার নেই। একটা উদ্ধার রহিত জগতের নাম হচ্ছে কাফকায়েস। তারপর দেখুন অনলাইন আউটরিচ, সুন্দর কাস্টমার সার্ভিস, কাফকায়েস, কাফকা সদৃশ কিনা। তারপর ডিলবার্ট যে কমিকটা আছে, আইকিয়া, তিনি বলছেন, আইকিয়াকে কেন নিয়েছেন আমি জানি না। দ্য স্ট্রিমিং মিউজিক ইন্ডাস্ট্রি, এটা কিন্তু আমার কাছে একটা কাফকায়েস মনে হয়, স্ট্রিমিং মিউজিক যেটাকে আমি বলছি। তারপর তিনি নিয়ে আসছেন, ব্রিটিশ একজন প্রধানমন্ত্রী ছিলেন টেরেসা মে, কি কারণে তাকে কাফকায়েস বলছেন? তবে আমার যেটা ধারণা হলো, টেরেসা মে যখন কথা বলতেন আমার খালি মনে হতো কখন তিনি থামবেন, এটিও কিন্তু হয়। তারপর আমেরিকান হেলথ কেয়ার সিস্টেম, তার সঙ্গে আমি যদি আমার দেশের হাসপাতাল তুলনা করি, আমার দেশের সচিবালয় তুলনা করি, কোনটা কাফকায়েস্ক না? যারা 47 ধারায় আমাদের ডিজিটাল আইনের ভিতরে পড়ছেন, তাদের কাছে জিজ্ঞেস করুন কাফকায়েস শব্দের অর্থটা কি, তারা বলতে পারবেন। যে দরিদ্র মানুষ একটা কোভিড টিকার জন্য চেষ্টা করছেন, নিবন্ধন পাওয়ার জন্য পাচ্ছেন না, আমাদের দেশে সেটা কিন্তু এখন হচ্ছে না। আমরা এই দিক থেকে খুবই সৌভাগ্যবান যে আমাদের আইসিটাকে আমরা মোটামুটি রপ্ত করে একেবারে প্রত্যেকের হাতে এই কোভিড টিকাটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যেন আমি খুবই আনন্দের সঙ্গে কথাটা বলছি, কিন্তু আমি জানি অন্যান্য দেশে, আমেরিকার মতো দেশে এখনো জানে না অনেকে তারা আদৌ টিকাটা পাবে কিনা বা কবে পাবে। তো যখন এই ধরনের বিপন্নতা আমাদের উপর ভিড় করে, এই যে তালিকাটা যে মহিলাটা দিয়েছেন, এমিলি টেম্পল, সেই তালিকাটা কি আমাদের মনে করিয়ে দেয় না যে আমাদের ব্যবস্থাগুলি চারদিকে তৈরি আছে, এবং আমাদের গিলে খাওয়ার জন্য ব্যবস্থাগুলি সত্যিকার অর্থেই তৈরি আছে, এবং আমরা সকলে এক একজন করে জোসেফ কে, এবং আমাদের মৃত্যুটা বোধহয় সন্নিকট, যখন আমরা বলবো যে ডাই লাইক এ ডগ। আমি একটু মৌসুমীর অনুমতি নিয়ে কিছু বলি। নিশ্চয়ই দাদা। আরেকবার একটু আমাদের এখানে যারা মন্তব্য করছেন বা প্রশ্ন রাখছেন একটু খেয়াল করে দেখো। আমি আবার এখানে দুটো প্রশ্নই আমি রাখছি আপনার কাছে। একটা হচ্ছে যে কাফকার উপরে কোন লেখকদের প্রভাব ছিল। অনেকেই বলেছেন যে উনি নাকি দস্তয়েভস্কির কথা বলেছেন, যে যেহেতু উনি নিজেই অপরাধ এবং শাস্তি এই জিনিসটা নিয়ে, যেটা ট্রায়াল এবং ক্যাসেল উভয়টার মধ্যেই প্রতিভাত এক অর্থে, সে নিয়ে বলেছেন। আমি একটা জিনিস আবিষ্কার করলাম, আপনার সঙ্গে আমি এটা একটু মানে আলোচনা করতে চাই। যখন আমি পেনাল কলোনি যখন পড়ছি, তখন উনি বিস্তারিতভাবে একটি টর্চার যন্ত্রের বর্ণনা করছেন, এবং যেটা ওই বন্দীকে রাখা হবে, এবং যে যাকে মারা হবে সে জানে না যে কি কারণে তাকে হত্যা করা হচ্ছে বা এই ধরনের বিচার তার উপরে দেয়া হয়েছে, যেটা বাড়ি তা ফিরে আসছে, যেটা ট্রায়ালের মধ্যেও আছে যে জানে না। কিন্তু আমি যেটা খুব আমার কাছে ইন্টারেস্টিং লাগলো, যে এডগার অ্যালান পোর একটি গল্প আছে পেন্ডুলাম নামে, পেন্ডুলাম এন্ড দ্য পিট বোধহয় গল্পটি, পিট এন্ড দ্য পেন্ডুলাম, পিট এন্ড দ্য পেন্ডুলাম, হ্যাঁ, পিট এন্ড দ্য পেন্ডুলাম। এবং আপনি তো খুব ভালো করেই জানবেন এই অর্থে। এবং সেখানে যে দু জায়গার যে সাদৃশ্য, সেইখানে যে ওখানে পেন্ডুলামটি নিচে নামছে ধীরে ধীরে একটি মানে যাকে আটকে বন্দির উপরে, আর এখানেও হ্যারো যেটা বলছে যে এক ধরনের বোধহয় কাঁটাওয়ালা যন্ত্র তার উপরে আসছে। আমি এটা দেখে খুব আশ্চর্য হলাম। আরেকটা জিনিস আমি যেটা মানে আমার মনে হলো আর কি, সেটা হচ্ছে যে এডগার অ্যালান পো যেরকম একটি আধার জগতের সৃষ্টি করছে, এবং উনি বিস্তারিতভাবে উনি যখন বর্ণনা করেন, যেটা মেটামরফোসিসের মধ্যেও আছে, যে সে যার দেহটাকে যেভাবে বর্ণনা করছে সেটা পড়তে গেলে আপনি মানে আপনার গা শিউরে উঠছে কিছুটা, কিন্তু আবার একই অর্থে যেটা আপনি রসবোধ বলছেন, মানে সেই ধরনের আয়রনিও আছে তার মধ্যে। তো আমি কি আপনার কি মনে হয় যে আমি কিন্তু কোথাও দেখিনি যে পোর কোনো ধরনের প্রভাব কি
ছিল মনে হয় ইয়ের উপরে, কাফকার উপরে। একটা সমস্যা হচ্ছে উনি তো নিজের সম্পর্কে কিছু লিখে যাননি, আর তার জীবিতাবস্থায় তাকে নিয়ে তেমন কোনো উচ্ছ্বাসও ছিল না তেমন। তার বন্ধু আগেই বলেছে ম্যাক্স ব্রড যেটুকু আমাদের জানিয়েছেন, তো যেটুকু তিনি কাফকা রেখে গেছেন তাতে ডস্টোয়েভস্কির নামটা সবচেয়ে বড় হয়ে আসে। তার কারণটা হচ্ছে অস্তিত্ববাদের ক্ষেত্রেও ডস্টোয়েভস্কির সঙ্গে তার একটা সাদৃশ্য ছিল, আর অপরাধ, তারপর শুধু অপরাধ নয়, যে যৌনতার বিষয়টি যেটি মানুষকে খুব বিচ্ছিন্ন করে দেয় নিজের থেকেই, এবং নিজের থেকে মানুষ যখন বিচ্ছিন্ন হয় সবচেয়ে বড় বিচ্ছিন্নতা ওখানেই তৈরি হয়, এটিও ডস্টোয়েভস্কির ভিতরে ছিল। ফলে অনেকগুলি সাদৃশ্য তাদের ভিতর ছিল, কিন্তু শেষ বিচারে আমি মনে করি কাফকা কাফকাই। একটা বিষয় আছে যে প্রভাব পড়া, অনুসরণ বা অনুকরণ করা, এই দুটোর থেকে পৃথক হচ্ছে অনুসরণ করা। অর্থাৎ আমি তার সম্পর্কে জানলাম, তার চিন্তাগুলি আমার জানা হলো, কিন্তু আমি কি চিন্তা উপহার দিচ্ছি সেটি একেবারে আমার নিজের উপর নির্ভর করবে। তো কাফকার ক্ষেত্রে আমি দ্বিতীয় বিষয়টা বেশি দেখেছি। আমার মনে হয়েছে হ্যাঁ, এডগার অ্যালান পোর সঙ্গে, এটা আমি কিন্তু ওইভাবে দেখিনি, আমি সত্যিকার অর্থে আমি এডগার অ্যালান পোর সঙ্গে তার সাদৃশ্য নিয়ে কখনো ভাবিনি। আর আমি একজন মানুষ যিনি, আমি যে বিশ্বাস করি যে প্রত্যেক লেখকের নিজস্ব একটা সত্তা থাকে, সেটাই আমার প্রথম চিন্তা করা উচিত। যে আমি ওই প্রভাবের বিষয়টা নিয়ে আসি তাকে আমি সীমাবদ্ধ করে দিই। আর কিছু সময় থাকে যখন প্রভাবটা কার্যকর থাকে, যখন কিছুদিন পর মিলিয়ে যায়, অথবা প্রভাবটা দুভাবে কাজ করে। এক তো হচ্ছে আমাকে তার দিকে আকৃষ্ট করে তার মতো লেখার বা তার থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, দ্বিতীয় হচ্ছে তার থেকে আমি শুনলাম কিন্তু ভিন্নভাবে আমি লিখতে শুরু করলাম, হয়তো কোনো না কোনো দূরবর্তী ভাবে সে হয়তো আমাকে প্রভাবিত করেছিল, সেটা হতেই পারে, কিন্তু আমি সেই প্রভাবটা আমার কিছু দূর যেয়ে আমি নিজেও ভুলে গেছি। আর আমি যদি বর্তমান যে সাহিত্য তত্ত্বের একটা বড় চিন্তা ইন্টারটেক্সচুয়ালিটির কথাটা বলি, যে প্রত্যেক পুস্তকের সঙ্গে একটা সংলাপ চালিয়ে যায়, না হলে আমার ভাষা তো একই, ওই বহু আগে থেকে ছেলে মেয়েকে বলছে আই লাভ ইউ, এটার বিকল্প আপনি ভাবুন তো। তার মানে কেউ যদি বলে জেমস সেড টু লুসি আই লাভ ইউ, আর রহিম বলল কল্পনাকে আমি তোমাকে ভালোবাসি, একই জিনিস তো। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে এই উপন্যাসটা আমি কি দিচ্ছি সেটা বড় কথা, কাঠামোগত কিছু সাদৃশ্য আছে, কিন্তু তারপর ব্যক্তিগতভাবে আমি সেটাকে কিভাবে নিয়ে গেলাম সেটি হচ্ছে বড় কথা। আমি কাফকা যত পড়েছি আমার যেটা মনে হয়েছে, উনি নিজের সঙ্গে সবসময় একটা দ্বন্দ্বে লিপ্ত ছিলেন, অপূর্ণতার দ্বন্দ্ব, যার জন্য লেখাগুলি শেষ করতে চাননি। তার মনে হয়েছে আমি যেটা দিতে চাচ্ছি আমি বোঝাতে পারছি কিনা, এবং এটাও এক ধরনের বলা যায় তার সৌজন্য বলুন, তার নিজের সম্পর্কে ধারণার হয়তো একটা অপূর্ণতাও থাকতে পারে, যে আমি কি সত্যি যোগ্য কিনা আমার লেখাগুলি মানুষকে পড়ানোর জন্য তুলে দিতে। অথচ ছোট গল্প লিখে তিনি যেভাবে বিখ্যাত হচ্ছিলেন, তিনি এক ধরনের শক্তি তো তার ভিতরে পাওয়ার কথাই ছিল। তো সব মিলিয়ে আমি মনে করি প্রভাবের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ নয়। একটা প্রভাব বলি যার সঙ্গে যে লেখকই এবং এডগার অ্যালান পো এই কাজটা করেছেন, ওই যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন তার অতি প্রাকৃতিক বিষয়টাকে নিয়ে, যেটাকে ফ্রয়েড বলেছেন আনক্যানি। আনক্যানিতে যার কোনো ব্যাখ্যা নাই, কিন্তু যার একটা ভীতিকর প্রভাব আপনার ভিতর থাকে, অথবা ভীতিকর না হলেও কোথাও যেন একটা ছায়া জমে থাকে, যে ছায়াটা আপনাকে ভাবায়, আনক্যানি, যেটার কোনো যুক্তি বিচারে এটাকে আমি ফেলতে পারি না, কিন্তু যুক্তিহীনভাবে ভেসে ওঠে। হয়তো আপনি রাস্তায় হাঁটতে গেছেন, একটা ছায়া দেখে থমকে গেলেন, ছায়াটা মনে হলো আপনি আগে দেখেছেন, কিন্তু দেখবেন যে সেটি মিলিয়ে গেছে। অথবা একটা মানুষ পাশ দিয়ে হেঁটে চলে গেল, অথচ সেই মানুষটার সঙ্গে আপনার দেখা হয়েছিল 30 বছর আগে, এখন মনে হচ্ছে বোধহয় সেখানে আছে। আপনি দেখবেন কাফকার উপন্যাসগুলিতে, গল্পগুলিতে চরিত্ররা হঠাৎ করে চলে আসে। ফ্রলিন যে মেয়েটি, ভুলে গেলাম, ট্রায়ালের যার বাড়িতে একসঙ্গে থাকতেন, সেই মেয়েটার সঙ্গে তার একটা সম্পর্ক হলো, তারপর তার বন্ধুটা তার সঙ্গে দূরত্ব রচনা করলো, কাফকার সঙ্গে তার ল্যান্ডলেডি এসে বললো তোমাকে যে নিয়ে গেছে বোধহয় এই ফ্রলিনের সঙ্গে তোমার সমস্যা হয়েছিল সেই জন্য, এটা তার ল্যান্ডলেডির একটা পার্ট আর কি এটা বিষয়টা। সেই মেয়েটা হঠাৎ করে শেষ প্রচ্ছদে এসে হাজির হলো কেন? আনক্যানি, যেটা এডগার অ্যালান পোতে খুব দারুণভাবে আছে। তারপর এই যে ছায়ার মতো মানুষ, যখন এটা কাসলে খুব বেশি আছে, যে ল্যান্ড সার্ভেয়ার সব এই গ্রামে এসে উপস্থিত হলো, যে গ্রামের অধিকর্তারা থাকেন কাসেলে,
একটা দুর্গে বসবাস করেন, সেখানে সে কিছুতেই ঢুকতে পারছে না। প্রত্যেকটা মানুষ যেন দূরবর্তী কোনো অপচ্ছায়া। তো যখন একজন মানুষ কায়া থেকে ছায়া হয় এক জিনিস, আবার কায়া থেকে ছায়া হয়ে অপচ্ছায়াতে পরিণত হয়, তখন আর সেই বোধের পৃথিবীটা বোধহয় সবচেয়ে বড় ধাক্কাটা খায়। তো শেষ পর্যন্ত আমি এটাই উত্তর দেই যে প্রভাব হয়তো ছিল, কিন্তু তিনি যা লিখে গেছেন একেবারে নিজের শর্তে লিখেছেন। আর একটা জিনিস দিয়ে আমি শেষ করি, তিনি সবাইকে থামিয়ে দিয়ে এই কথাটা বলা যায় যে তিনি বলছেন যে আমি গল্প লিখেছি, গল্প দিয়েছি, আমি মানুষকে মানুষ হিসেবে প্রমাণ করতে চাইনি, আমি মানুষের গল্পগুলি বলে গেছি তার ছবি দিয়ে। তো এই যে চিত্রকল্পের প্রাধান্য কেন তার, তিনি বলছেন আমি মানুষকে ব্যাখ্যা করতে আসিনি, মানুষ ব্যাখ্যার অতীত। এই ব্যাখ্যার অতীত কথাটা আমার কাছে খুব অবাক লেগেছে। বলছেন আই ডিড নট ড্র ম্যান, মানুষকে আমি আঁকিনি। আই টোল্ড এ স্টোরি, দিজ আর পিকচার্স, অনলি পিকচার্স। এত বড় একজন শিল্পী শেষ পর্যন্ত এসে বললেন আমি শুধু কিছু ছবি দিয়ে গেলাম, আমি মানুষকে আঁকিনি। তাহলে তো সেখানে একটা নিষ্পত্তি হয়ে যাওয়ার কথা যে যারা মানুষকে আঁকতে চাননি, তাদের ছবিগুলি দিয়ে গেছেন, তারাই তার সঙ্গে একটা আসন ভাগ করে নিতে পারেন। ডস্টয়েভস্কির ক্ষেত্রে আমি তাই দেখেছি। উনি আমাদের নৈতিকতা ইত্যাদি অনেক কিছু শিখিয়েছেন, ক্রাইম এন্ড পানিশমেন্টে তো বহু কিছুই আছে। তেমন তো ওয়ার অ্যান্ড পিসে টলস্টয়ও দিয়েছেন, কিন্তু টলস্টয়ের ভিতর সমাজতত্ত্বের একটা চিন্তা যেন প্রাধান্য পেত। আর ডস্টয়েভস্কি মানুষকে কেন্দ্র করে ওই নিষ্পত্তিতে যাননি যে সমাজ চিন্তার বিচারে, ইতিহাসের বিচারে আমি মানুষকে না ফেলে মানুষের বিচারে মানুষকে ফেলে দেখি। সেজন্য তার অনেক চরিত্র আছে যাদের ডাবল আছে, যেমন রাসকলনিকভের একজন ডাবল। তো ওই ডাবলের ক্ষেত্রে যখন হয় তার একটা দ্বৈত সত্তা, একটা উপন্যাসই আছে। তো দ্বৈত সত্তা কেন নিয়ে আছেন, বিপরীত ছবি দেখছি আমি। এবং যখনই রাসকলনিকভ একটা খারাপ কিছু করলো, তার মৃত্যু হলো, কিভাবে মৃত্যু হলো, স্পটলাইটটা গিয়ে পড়লো তার বিকল্প চরিত্রের উপর। আবার যখন স্পটলাইটটা আবার তার উপর ফিরে আসলো, তার আবার পুনর্জন্ম হলো। এই যে একটা বিচিত্র খেলা, তিনি এটা বাখতিন উল্লেখ করেছেন তার কার্নিভাল প্রবন্ধের উপর। প্রবন্ধে বাখতিন এই কথাটি উল্লেখ করেছেন যে কার্নিভালের এই বিষয়টা তিনি দেখতে পেয়েছেন ডস্টয়েভস্কির ভিতরে, যে দ্বৈত সত্তার একটা প্রস্তুতি। এটি আমি মনে করি কাফকার ভিতরেও ছিল, তিনি ছিলেন তার দ্বৈত সত্তা। এই জন্য তার প্রত্যেকটা চরিত্রের জন্য তার চাস্তো ভাই, খুড়তো ভাইয়ের মতো তারা ঘুরে বেড়াচ্ছে, তাদের সঙ্গে এতখানি সাহচর্য তার ছিল, ওই দ্বৈত সত্তার বিষয়টা সেখানে গুরুত্ব পাচ্ছে। আপনি খুব ভালো এটা বলেছেন। এই প্রসঙ্গে এই বাখতিন প্রসঙ্গে যে দস্তয়েভস্কির উপরে বাখতিনের লেখা এবং উপন্যাসের ব্যাপারে একটি যে বৈশিষ্ট্য থাকতে হবে যে তার কোনো ইয়ে নেই আর কি, জবনিকা নেই, এরকম একটা ব্যাপার, খোলা একটা ব্যাপার। সেই ক্ষেত্রে মনে হয় একটা জিনিস আমার মনে হচ্ছে যে প্রথমত কাফকা খুব অল্প বয়সে মারা গেছেন। সে হয়তো 40 বছর বয়সে হয়তো যে জিনিসটা পূর্ণ বিকাশ সেটা শেষ পর্যন্ত হয়তো হয়নি, আমার কেন জানি মনে হয়েছে। এবং কোনো উপন্যাসে আপনি যেমন বলেছেন লেখা শেষ করতে পারেনি, এমনকি ক্যাসেল তো শেষ হয়নি, কিন্তু ট্রায়ালও যেভাবে শেষ করেছেন মনে হয় একটু হঠাৎ একটু তড়িঘড়ি করে শেষ অধ্যায়টা তিনি লিখে দিয়েছেন। আমি আবার দেখছি যে এমনকি মেটামরফোসিসের শেষটাও বোধহয় অনেকের কাছে সেভাবে মনে হয়েছে যে উনি হয়তো না, এটা পুরোটা একটা আয়রনি সৃষ্টি করেছেন। খেয়াল করে দেখুন, মেটামরফোসিস পুরোটা ঘরের ভিতরে হয়েছে, টোটালি ঘরের ভিতরে, এর বাইরে কোথাও নেই। শেষ দৃশ্যটা কোথায়, ওই সুন্দর একটা বিকেলবেলা, এই শান্ত সুন্দর বিকেলের রোদের মধ্যে হাঁটতে হাঁটতে তারা বাসে উঠে পিকনিকে যাচ্ছে এবং বাবা তার স্ত্রীকে বলছে, মাকে বলছে, মেয়েটার, ওই যে গ্রেগর সামসার বোন, তারা নিষ্কৃতি পেয়েছে। নিষ্কৃতি কথাটা গুরুত্বপূর্ণ। এবং বাবা বলছে মায়ের দিকে তাকিয়ে, মেয়েটা তো বড় হচ্ছে, বিবাহ যোগ্যা হচ্ছে, এই তার শেষ কথাগুলি। তো এই যে ঘরের ভিতর, অন্ধকারের ভিতর, যেটাকে বলে অনেকটা ক্লস্ট্রোফবিক মনে হয়, একদম ঘরের ভিতর, তার মধ্যে বিচিত্র চরিত্র, ভাড়াটিয়ারা এলো, তারা বেহালা বাজায় ইত্যাদি ইত্যাদি, সে আস্তে আস্তে বেরিয়ে এসে আবার ভিতরে চলে যায়। এই যে একটা অন্ধকার ছায়াচ্ছন্ন ঘরের ভিতর দৃষ্টিপাত, এটা একেবারে মনোজগতের একটা বহিঃপ্রকাশ। তারপর যখন তার নিষ্পত্তি হয়ে গেল, ছেলেটি জীবন থেকে চলে গেল, তখন তারা মুক্তি পেয়ে বাইরে গিয়ে ওই প্রতিষ্ঠানের চিন্তাগুলি শুরু করলো, বিবাহ আবার। তার মানে যে স্তরে মেটামরফোসিসে গ্রেগর সামসা এতদিন বড় হয়েছে,
সেখান থেকে মুক্তি পেয়ে গল্পটাই যেন এগিয়ে গেল সমাজের একটা নির্দিষ্ট পথে। এটি আসলে তিনি ইচ্ছে করেই সেই শেষটা এইভাবে দিয়েছেন। যদি তাড়াহুড়া করে করেও থাকেন খুব সুন্দরের উদ্দেশ্য নিয়ে, আমি মনে করি এর থেকে ভালো শেষ আর এই গল্পের হতে পারতো না। এটা ওইখানে একটা ট্র্যাজেডি দিয়ে শেষ করে দিলে, ওই কাজের মেয়েটি তার মৃতদেহটা ফেলে আসলো বাইরে, এখানে শেষ করলে কিন্তু একটা অপূর্ণতা থেকে থাকতো। ওই যে তাদেরকে নিয়ে গেল, পিকনিকে যাচ্ছে, বাবা মা ভুলে গেল, এখানে শুধু বাবা মার এই নিষ্ঠুরতার কথাটা উঠে আসেনি, এই মায়ের নিষ্ঠুরতা এখানে আসেনি। এটা অনেক ধরনের গল্প এখানে জমা আছে, পরতে পরতে গল্প। তো বড় বিষয়টা হচ্ছে দুটি বাস্তবে আমাদের তিনি নিয়ে গেলেন। একটা বাস্তব হচ্ছে মনের ভিতরে জমে থাকা অন্ধকারে, আর একটা বাস্তব হচ্ছে পৃথিবীর বাস্তবের রাস্তা, যেখানে মানুষের মনের বিচারটা খুব বড় মাপে হয় না, সেটা প্রতিষ্ঠানের কাঠামো মাপে হয়। ফলে মেয়েটা বিবাহযোগ্য হচ্ছে, এটাই সবচেয়ে বড় চিন্তা। এখন তাকে বিবাহ দেওয়ার জন্য যা যা করা দরকার বাবা মাকে তাই করতে হবে। দেখুন কোথায় তার মনের জগৎটা আর কোথায় এর বাইরের সমাজের জগৎটা, দুটোকে একদম আলাদা করে দিলেন একটা শেষ দৃশ্যের মধ্য দিয়ে। এখানে মুন্সিয়ানা। আমি দেখলাম যে অনেকে যে একটা লিখেছে যে এই গল্পে গ্রেটা বোধহয় বোনের নাম, না গ্রেটা বা তারই চরিত্রের যে পরিবর্তন, মানে সেই অর্থে সেটাই মূল এক অর্থে আপনি যেটা বললেন, একদম শেষে যখন গ্রেটাকে দেখানো হলো যে তার পরিণত বয়স্কা হচ্ছে এবং বিবাহযোগ্য হচ্ছে, এরকম কিছু জিনিস দেখলাম। এবং ওখানে আবার আরেকজনের বক্তব্য দেখলাম যে এই গল্পে কে সবচেয়ে নিষ্ঠুর, যদি আদৌ নিষ্ঠুরতা বলে কোনো কিছু থাকে তার মধ্যে, যদিও বোন তার সাথে একটা সম্পর্ক স্থাপন করেছিল প্রথমে, কিন্তু নিষ্ঠুরতার দিক থেকে সে তার বাবা মার দিক থেকে বেশি এগিয়ে আছে। আমি এমনি বলছি আর কি, নানা ধরনের মতবাদ আর কি। না নিষ্ঠুর না স্বাভাবিক সেটাও তো একটা কথা। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, কারণ মূল দ্বন্দ্ব হচ্ছে অ্যাপিয়ারেন্স ভার্সাস রিয়ালিটি। এই ছেলেটি সর্বতভাবেই পরিবারের ছেলে, সে চিন্তা করছে, ভাবছে, কষ্ট পাচ্ছে, আনন্দ পাচ্ছে, সবই আছে, শুধু তার চেহারাটা বদলে গেছে। তো মানুষ কি চেহারা সর্বস্ব? মানুষের বাইরেটাই কি প্রধান? তার ভিতরের জগৎটাকে আমি দেখবো না? এটি ওই সেও কিন্তু সেরকম একটা অন্ধতার ভিতরে ছিল। স্যার এই আপনি যে কথাটা বললেন এটা সূত্র ধরে এর আগে আপনি একটা দুটো শব্দ ব্যবহার করেছিলেন, সিরিয়ালিস্টিক ম্যানিফেস্টো। আমি জানি না এটার সাথে এই গল্পটা গ্রেগর সামসার যে পোকায় রূপান্তরিত হওয়া, এর সাথে কি আমরা জাদু বাস্তবতার সম্পর্ক কি আনতে পারি? জাদু বাস্তবতা একেবারে ভিন্ন একটা মাত্রা। এটা কি এই গল্পে কোনোভাবে এটা প্রভাবিত করেছিল কিনা? গ্রেগর গার্সিয়া মার্কেজ এই যে পোকায় পরিণত হওয়া, এটা আসলে কি? এটা জাদু বাস্তবতা আমি তখনই বলতে পারি যদি আমি জাদু বাস্তবতার সংজ্ঞাটা ভালোভাবে বুঝতে পারি। যদিও গার্সিয়া মার্কেজ বলেছেন তিনি উপকৃত হয়েছেন কাফকা পড়ে, কে হয়নি উপকৃত? কারণ এত ভিন্ন মাত্রায় মানুষকে দেখানো অকল্পনীয়। এইটুকু 3টি মাত্র উপন্যাস লিখেছেন, তাই না? আর ছোট গল্প লিখেছেন কয়েকটি। তার মধ্য দিয়ে তিনি বিচিত্রভাবে পৃথিবীকে দেখিয়েছেন। না খুব সংক্ষেপে বলি, আমার হিসাবে যেটা পরাবাস্তবতার যে ঢেউটা আসলো সুরিয়ালিজমের, সেটার পিছনে একটা উদ্বেগ ছিল। সময়কে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব? সময়তে আমাদের পার হয়ে চলে যাচ্ছে। আধুনিক সাহিত্যের সময় চিন্তাটা খুব গুরুত্বপূর্ণ। ওই যে স্ট্রিম অফ কনসাসনেস টেকনিকটা কখন এলো, যে আমার মনের সময়ের সঙ্গে ঘড়ির কাঁটার কি যে সংঘর্ষটা তৈরি হয়েছে, কখন সেটি হলো যান্ত্রিক সভ্যতার শুরুতে। যখন আমি কৃষি সভ্যতায় ছিলাম তখন তো আমার এই ঘড়ি তো ছিল সূর্যের কাঁটায় চলতো, একটা ঋতুচক্রের সময়টা আবর্তিত ছিল, তাই না? যখন আমি শিল্প প্রতিষ্ঠান তৈরি করলাম তখন 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টার নিক্তিতে আমার দিন রাত শুরু হয়ে গেল, তখনই যান্ত্রিকতার উৎপত্তি হয়ে গেল। তখন ওই সময়ের শাসনটা আমাকে নিষ্পেষিত করতে থাকলো। সেখান থেকে মুক্তির একটা আকাঙ্ক্ষা আমার তীব্র হলো। যখন প্রথম মহাযুদ্ধ এসে আমার যুক্তিতর্কের ঘরগুলি শূন্য করে দিল, তখন সেখান থেকে বেরোবার জন্য বিকল্প একটা জগৎ আমাকে খুঁজতে হলো। ফলে তার পিছনে একটা উদ্বেগ ছিল, সময়কে নিয়ন্ত্রণ করার একটা কাল্পনিক চিন্তাও ছিল। এবং এটি ছিল এক ধরনের প্রতিবাদ, যে আপনারা এই মনের এই কল্পনার জগৎটাকে অস্বীকার করে আপনারা শুধু বাস্তব বিষয় দিয়ে, যন্ত্রপাতি দিয়ে পৃথিবীটাকে বিপন্ন করে ফেলেছেন, শেষ করে দিচ্ছেন।
এটি একটি প্রতিবাদও ছিল। কিন্তু জাদু বাস্তবতা তৈরি হয়েছে যান্ত্রিক সভ্যতার কারণে নয়, এটি যান্ত্রিক সভ্যতার পূর্ববর্তী ঘটনা, যেটিকে আমরা কৃষি চক্র বলি। কৃষি চক্রের জীবনের এটি বাস্তবতা। সেখানে দুটো বাস্তবতা পাশাপাশি থাকবে, কিন্তু কোনো বাস্তবতা কোনোটার উপর শাসন করবে না। আমি যদি পরাবাস্তবতা বলি, তাহলে আমি যন্ত্রশাসিত বাস্তবতা ত্যাগ করে ছেড়ে দিয়ে আমি চলে যাচ্ছি উপরের কোনো বাস্তবতায়। আর জাদু বাস্তবতার উৎপন্ন হয় মাটি থেকে, কৃষিভিত্তিক সমাজ থেকে, এবং সেগুলি আমাদের যে গল্পগুলি শুনতাম ছোটবেলা, এই ব্যাঙমার গল্প, তারপর এই পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে রাজপুত্র এসে নামলেন, আমরা কি কখনো ছোটবেলা এটা প্রশ্ন করেছি? এর থেকে কোনো উদ্বেগ পেয়েছি আমরা? কোথাও কোনো উদ্বেগ নেই, যেন এটি বাস্তব। আমরা কখনো বলিনি যে এই রাজপুত্র এসে নামলেন, তার ঘোড়াটার হর্স পাওয়ার কত ছিল, তার ইঞ্জিনটা কে তৈরি করেছিল, তা তো আমরা জিজ্ঞেস করিনি। ধরে নিয়েছি ডানাওয়ালা ঘোড়া থাকতেই পারে। বেঙ্গমা বেঙ্গমি গল্প করছে, দুটো পাখি গল্প করছে, এটাকে আমরা বিশ্বাস করতে পারি। আমরা বিশ্বাস করে নিয়েছি, কারণ তার সঙ্গে আমার শৈশবের নিষ্পাপতা বলি, তার সঙ্গে আমার প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরও সে নিষ্পাপতার সন্ধানটাও যে শেষ হয়ে যায়নি, সেটার একটা সংযুক্তি আমি অস্বীকার করতে পারি না। ফলে জাদু বাস্তবতা আমাদের বাস্তবতার মাত্রাটাকে ভিন্ন একটা মাত্রায় নিয়ে তাকে সহনশীল করে দেয়, যার জন্য জাদু বাস্তবতার একটা রাজনৈতিক প্রেক্ষাপট আছে এবং রাজনৈতিক প্রভাবটাও আছে, এবং তার কি বলে তার বাস্তবায়নটাও আছে। দক্ষিণ আমেরিকা, ল্যাটিন আমেরিকা যাকে বলি আমরা, সেখানে সবচেয়ে বেশি জাদু বাস্তবতা চর্চা হয়েছে। তো সেখানে খেয়াল করবেন, গির্জা বা চার্চ সবসময় সাধারণ মানুষের পক্ষে ছিল। সেখানে জাদু বাস্তবতাটা একটা রাজনৈতিক ভিন্নতা তৈরি করছে। আমি চাপিয়ে দেয়া যে সমাজ ব্যবস্থাটা, তার থেকে ভিন্ন একটা সমাজ ব্যবস্থায় আমি চলে যাচ্ছি, দুটোকে সমান্তরাল রেখে আমি কোনো বাছবিচার না করে দুটোর ভিতর আমি ঘুরে বেড়াচ্ছি। তার মানে আমার প্রচুর বিকল্প আছে। আমি এখন বাস্তবতা নিয়ে হাসতে পারি, বাস্তবতায় থাকতে পারি, কারণ আমার বিকল্প বাস্তবতা আমার জন্য তৈরি আছে। এটি হচ্ছে কৃষকদের সমাধান, এটা প্রান্তিক মানুষজনের সমাধান। আর সুরিয়ালিজম ছিল নাগরিকদের একটা সমাধান। দুটোর ভিতরে কিন্তু বিস্তর ফারাক আছে। এখন কাফকাতে যদি আমি আসি, কাফকা ওই কৃষিভিত্তিক সমাজের মানুষ ছিলেন না, তিনি ছিলেন নাগরিক সমাজের প্রতিনিধি। তিনি যে সমস্যাটা তৈরি করে দেখেছেন মানুষের ভিতরে, এটি কিন্তু ওই একটা উদ্বেগ থেকে, গ্রেগর সামসার উদ্বেগ, প্রত্যেকটা পাতায় পাতায় প্রত্যেকটা অক্ষরে তার উদ্বেগটা প্রকাশ পাচ্ছে। সেটা কিন্তু বিকল্প কোনো বাস্তবতা নয়। যদি তাই হতো তাহলে বাবা মেনে নিত, মেয়েটাও মেনে নিত। মানছে না, কারণ এটি বিকল্প নয়, এটি একটি নির্বিকল্প বাস্তবতা, যেটি ওই মানুষটার অস্তিত্বের মূলটা ধরে টান দিচ্ছে। আমার এসেন্সটা আগে না আমার এক্সিস্টেন্সটা আগে? আমার অস্তিত্বটাই প্রধান হওয়া উচিত। আমি যে একজন মানুষ, এটি আমার হওয়া উচিত। আমি একজন উপার্জনকারী সন্তান, এটি বিবেচনা করলে আমি একেবারে উপার্জনহীন করে রেখেছি তোমাদেরকে, আমার উপর ক্ষোভটা তোমাদের জন্মাবে। যদি বাবা মা তার এসেন্সটা গ্রহণ করতেন, সত্যিকার অর্থে ওই কাঠামোর ভিতর না গিয়ে, ওই যে বললাম ক্যাটাগরি না করে, যদি তার এক্সিস্টেন্টটাই প্রথম নিতেন, আমার সন্তান, সে যাই হোক, গভীর হোক, যাই হোক, আমার সন্তান, তারও তো সমস্যাটা থাকে না। এক্সিস্টেন্সিয়ালিজমের বড় একটা সমস্যা তো ওইখানেই তৈরি হয়ে গেছে। ফলে এটাকে আমি জাদু বাস্তবতা বলবো না, যদিও জাদু বাস্তবতা এখান থেকে গ্রহণ করতে পারে। আর সত্যিকার অর্থে বরহেস যেটা করেছেন, গার্সিয়া মার্কেজ করেছেন, তারপর ইয়োসা, মারিও বার্গাস ইয়োসা যেটা করেছেন, ফোকলোর থেকে বা লোকলোর থেকে, লোক সাহিত্য থেকে, লোক প্রজ্ঞা থেকে তারা এই বিষয়গুলি গ্রহণ করেছেন। যার জন্য এই মাকন্দটা 100 ইয়ার্স অফ সলিটিউড, এটা কোনো শহর নয় বলতে গেলে, এটা কিন্তু গ্রাম ভিত্তিক একটা শহর। সেখানে অনেক মানুষ আছে, বড় একটা প্রতিষ্ঠান এসে সেখানে থানা গেড়ে বসেছে, তার বিরুদ্ধে মানুষ ক্ষিপ্ত হচ্ছে, পরিবারগুলি প্রধান সেখানে, পরিবারের শাসন। আমি তো মনে করি যে ইউরোপিয়ান সাহিত্যে যে সমস্যাটা তৈরি হয়েছে, যেমন এক্সপ্রেশনিজমের একটা বড় সূত্র ছিল পরিবার কেন্দ্রিকতার বিরুদ্ধে আমাকে যেতে হবে। ব্যক্তিকে যদি প্রধান করতে চাই, পরিবার থেকে বিচ্ছিন্ন করতে হবে। আর জাদু বাস্তবতায় ব্যক্তি বেঁচে থাকবে পরিবারের সংযুক্তির মধ্য দিয়ে, পরিবারের কল্পনার ভিতর দিয়ে, সমষ্টি কল্পনা এবং ব্যক্তি কল্পনার সংযুক্তির মধ্য দিয়ে। আর আমাদের আধুনিক সাহিত্যে সমষ্টি কল্পনার কোনো স্থান নেই, ব্যক্তি কল্পনাটাই প্রধান হয়েছে। যদি এই বিষয়গুলি আমরা মাথায় রাখি, তাহলে দেখব
জাদু বাস্তবতা থেকেও সুরিয়ালিজমের প্রভাবটা পড়েছে এই মানুষটির উপর সবচেয়ে বেশি। আরেকটা উদাহরণ দেই, সহজ হবে। মার্ক সাগাল, তিনিও ইহুদি ছিলেন, তিনিও বিপন্ন ছিলেন। তার যে ছবিগুলি তিনি এঁকেছেন সেখানে ওই সদৃশ্যটা ওইখানে, সাদৃশ্যটা ওইখানে পাওয়া যাবে। কাফকা সদৃশ্য, যে একটা পুরোহিত আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। মাই ভিলেজটা দেখা যাক, মাই ভিলেজের ভিতরে একটা শঙ্কা আছে, এই ভিলেজটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আবার একজন পুরোহিত আকাশ দিয়ে উঠছেন, সেই গির্জার যে রেবাই আকাশ দিয়ে উঠছেন, তিনি ওই একই জিনিস। তো কাফকা যা করেছেন, মার্ক সাগালও তাই করেছেন। মার্ক সাগালেও বিপন্নতা আছে, বিভ্রান্তি আছে, এবং মানুষকে যে ক্যাটাগরিতে ফেলে, এই যে ইহুদি, তার বিরুদ্ধে সমাজকে লেলিয়ে দেওয়া হচ্ছে, শক্তিকে তার বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে, এই বিষয়গুলিকে অস্তিত্ববাদের সংকট হিসেবে তিনিও দেখছেন, এবং তিনিও একটা বিকল্প চিন্তা করছেন সুরিয়ালিজমের হাত ধরে। এটি কিন্তু জাদু বাস্তবতা নয় মোটেও। তো এখানে আমার একটা সীমাবদ্ধতা হয়ে যায় যদি সংজ্ঞাটা আমি ভালোভাবে না বুঝি। দুটা জিনিস মনে রাখলেই হয়, জাদু বাস্তবতাটা এসছে একটা কৃষিভিত্তিক সমাজের উপকরণ থেকে, আর ওটি আসছে একটা নাগরিক সমাজের চিন্তা থেকে। জাদু বাস্তবতা পলায়নপর নয়, অথবা তার পিছনে উদ্বেগ বলে কিছু নেই, বরঞ্চ সংযুক্তি আছে, গ্রহণ করার মানসিকতা আছে, এবং উত্তরণের একটা শখ সেখানে আছে। সাধ্য না থাকলেও একটা স্বাদ আছে। আর যেখানে এই সুরিয়ালিজমে আমি ধরে নিয়েছি যান্ত্রিকতার কাঠামোর বিপরীতে আমি একটা অযান্ত্রিক, সহজলভ্য, অনেক বেশি স্থিতিস্থাপক কাঠামো তৈরি করে সেখানে আমি হারিয়ে যাচ্ছি। কিন্তু সেখান থেকে যে ফিরতে হবে সেটাই একটা বড় চিন্তা। আর জাদুবস্তা বলছে আপনি না ফিরলেও পারেন, কোনো অসুবিধা নেই, আপনার যে স্তরেই থাকেন সেটি আপনার জন্য একটা নিজের বাড়ি বলে ভাববেন। ওই আন্তরিক আহ্বানটা জাদু বাস্তবতায় আছে, যেটি আপনি পরাবাস্তবতায়, পশ্চিমা পরাবাস্তবতায় বিশেষ করে পাবেন না। অনেক ধন্যবাদ স্যার। দাদা, আমরা কি কিছু প্রশ্ন নিতে পারি? প্রশ্ন আছেন, মন্তব্য করেছেন, তাই বলো। হ্যাঁ, আমি সবগুলো মন্তব্য করতে পারছি না। মঞ্জুল ভাইকে ধন্যবাদ দিতে চাইছি যে এত সুন্দর করে এই জিনিসটা উনি পার্থক্য করে যে আমাদের বললেন। আসলে এখানে শেখার অনেক ব্যাপার আছে। আমি খুবই আনন্দিত আর কি ওনার। তবে দীপেন, আমি বলে রাখি, এটা কিন্তু আমার নিজস্ব পাঠ, এটার সঙ্গে আমার অনেক তর্কের অবকাশ আছে। আমি জানি অনেক পাঠক যদি বিপরীত পাঠ দেন, আমার কোনো প্রশ্নটা করার পেছনে আসলে আমার যেটা ব্যক্তিগত কারণ ছিল সেটা হচ্ছে যে অনেকের অনেক লেখাতেই আমি এই ধরনের বিষয়গুলোর আমার কাছে মনে হয় একটা দ্বন্দ্ব আছে তাদের মধ্যে, যে কারণে আমি প্রশ্নটা করেছি যে তারা দুটোই ব্যবহার করেন, পরাবাস্তবতা বা জাদু বাস্তবতা। আমার কাছে মনে হয়েছিল যে আপনি বোধহয় এর খুব ভালো একটা ব্যাখ্যা আজকে দিলেন, এবং অনেকের কাছে বিষয়টা স্পষ্ট হলো। এবং ওনার আমার মনে হয় মঞ্জুল ভাইয়ের ইন্টারপ্রিটেশনটা যেটা বলা হয় আমরা মেক সেন্স এক অর্থে। হ্যাঁ, অবশ্যই। ইদানিং কালে আমি আবার এই মাখন্দ পড়ছি আর কি। তো এটা উনি যেটা বললেন যে মাটি থেকে এসেছে, এই কথাটা একদম ঠিক। এবং আমি নিজেও কোথাও কিন্তু কাফকা সম্পর্কে ম্যাজিক্যাল রিয়ালিজম কথাটার ব্যবহার দেখিনি এই প্রশ্ন। যাই হোক, মৌসুমী বলো। হ্যাঁ, না, আমরা মন্তব্যগুলো নিতে পারি কিনা দাদা একটু? হ্যাঁ, বলো। এখানে যে মন্তব্যগুলো আমি পাচ্ছি, আমি কিন্তু সবগুলো দেখতে পাচ্ছি না। আমি যে কটা পাচ্ছি আমি সে কটা পড়ছি। আমাদের সাথে রঞ্জনা ব্যানার্জি আছেন, উনি লিখেছেন আমার কাছে কাফকার দ্য ট্রায়াল এবং কামুর দ্য স্ট্রেঞ্জারের মধ্যে কোথায় চলে গেল লেখাটা? দাদা, মনে হয় আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, দেখতে পাচ্ছ? আমি দেখছি, পরে পড়তে থাকো তুমি, আমি পাবো না। সেটাই, আমি লেখাটা চলে গেছে, দেখতে পাচ্ছি না বেচারা। আচ্ছা, আমি তাহলে একটু পরে দেখতে পেলে পড়বো। আমার প্রশ্নটা শুনিনি, কিন্তু খুব লোভনীয় মনে হচ্ছে, কারণ হ্যাঁ, ওটা আমি পরে পড়বো স্যার। আরেকবার আমি যদি দেখতে পাই। রঞ্জনা পেয়েছি আমার কাছে, আমি পেয়েছি এটা। আমার কাছে কাফকার দ্য ট্রায়াল এবং কামুর দ্য স্ট্রেঞ্জারের মধ্যে কোথাও একটা মিল আছে মনে হয়, পো বা দস্তয়েভস্কি নয়। হ্যাঁ, এটা আমি একদম একমত। আমি এই দুটো বই আমি পড়িয়েছি এবং আমার ছেলে মেয়েদের কাছ থেকে, ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রতিক্রিয়াটা পেয়েছি। তারা বলছে দুজনের ভিতর প্রচুর মিলটা কিন্তু বহু সুন্দর জায়গাতে আছে। যেমন এ তো গ্রেগর সামসার, যেটা হচ্ছে নিজের সঙ্গেই তার একটা দ্বন্দ্ব, আর ওখানে যে আছে ম্যাক্সো, সে এক ধরনের জীবনযাপন করেছে,
কিন্তু সমাজ সেই জীবনযাপনটা মেনে নিতে পারছে না। সে তার মায়ের মৃত্যুর দিন কি করেছে না করেছে সেটি আমার কাছে খুব মজা লেগেছে। মা কি আজকে মারা গেলেন না গতকাল মারা গিয়েছিলেন, এটি যদি আমি সমাজের দৃষ্টি দিয়ে দেখি এটা মহাপাপ। আর এই মায়ের মৃত্যুর দিন মনে রাখতে পারে না, এটি কুসন্তান। কিন্তু এমনও তো হতে পারে তার ভিতরে, গভীর ভিতরে সে অস্বীকার করছে মা মারা যাননি। যদি তাই হয় তাহলে মায়ের মৃত্যুদিন আমি ভাববো না তিনি আমার সঙ্গে আছেন, তিনি মারা গেছেন, আমি সেটা মানবো না, হয়ে গেল। এবং এটার জন্য প্রতিবাদও দরকার নেই, আমি ঠান্ডা মাথায় বললাম, তারপর আমি সাঁতার কাটতে চলে গেলাম আমার গার্লফ্রেন্ডের সঙ্গে, সেটা হতেই পারে। কিন্তু যখন তাকে নিয়ে আসলো আদালতে, ওই ঠিক আদালতের জায়গাটাই কাফকার সঙ্গে খুব বেশি মিলে যায়। আদালতের গোলক ধাঁধা, আইনজীবীদের এটা সেটা সে করতে করতে, এবং আরেকটা খুব সুন্দর জায়গা আছে এই ক্যামুর স্ট্রেঞ্জার বা আউটসাইডারটা আমার ভালো লাগে। ভিতরে ঢুকতে পারছে না, হ্যাঁ দুটোই হয়। এক পুরোহিত আসলেন তাকে ক্ষমার প্রার্থনার জন্য, থাকে না যে মৃত্যুবরণ করতে যাচ্ছ তুমি ক্ষমা চাও, সেই পুরোহিতের সঙ্গে তার যে একটা তর্ক হলো, পুরোহিতটা খুব ভালো একজন মানুষ, তিনি নীরবে সহ্য করে নিলেন, কিন্তু তার একটা উষ্মাও প্রকাশ পেল যে ধর্মকে তুমি কিভাবে এত অস্বীকার করছো। তার কথাটা হচ্ছে আমার এই সময়ে ধর্মের কোনো প্রয়োজন নেই, এই সময় আমার নিজের ভিতরের যে স্থিরতাটা সেটাই খুঁজতে পাওয়াটাই আমার সবচেয়ে বড় ধর্ম। সেই সত্যটা যদি, ধর্ম যদি সত্যকেই আমাকে দেখায়, আমি তো এতদিন সত্যটার সন্ধান করতে পারিনি, আজকে আমি নিজের ভিতরে সত্যটার সন্ধান করছি, যার জন্য যখন শেষ হয়ে গেল তার মনে হলো বিশাল একটা ভার থেকে সে মুক্ত হয়ে গেল। আর শেষ দৃশ্যটা তো অসাধারণ, যে সকাল হয়ে মানে ভোরের একটু আলো দেখা যাচ্ছে, যখন তাকে নিয়ে যাওয়া হবে ফাঁসির কাঠে ঝোলাবার জন্য, জানলা দিয়ে গন্ধটা আসছে, বাতাস আসছে তার ভিতর দিয়ে, সকালবেলার স্পর্শটা পাচ্ছে, তার মনে হলো যেন এইরকম একটা দিনের জন্য সে প্রস্তুত হচ্ছে। তার মানে তাকে যদি নির্বাণ বলি আমরা, একেবারে জাগতিক অর্থে, আমি ধর্মীয় কোনো অর্থে যাইনি, যে নির্বাণটা আমি আমার নিজের সঙ্গে নিষ্পত্তি করতে হয় প্রথমে। জগতের কাছে নির্বাণ পাবো কি, আমার নিজের কাছে নির্বাণ পেয়েছি কিনা। এতদিন পর মিয়ারসো আর নিজের কাছে অচেনা থাকলো না, হি ইজ নো লঙ্গার এ স্ট্রেঞ্জার টু হিমসেলফ। জগতের সঙ্গে তার স্ট্রেঞ্জার্স ওটা রিলেশনশিপটা অনেক বড় হয়ে গেল। এটা যদি কেউ শুনে এসে ভাববে এই লোকটা কি পাগল নাকি, কিন্তু আসলে কিন্তু নিজের সঙ্গে তার যে বোঝাপড়াটা সে করে ফেলেছে, এই জন্য নিশ্চিন্ত মনে সে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকলো। এটি কাফকার খুব আনন্দের সঙ্গে এটা হয়তো তিনি পড়তেন যদি ততদিন তিনি বেঁচে থাকতেন। ক্যামুর সঙ্গে তার নৈকট্যটা আমি খুব বোধ করি। রঞ্জনাকে অনেক ধন্যবাদ, খুব নিবিষ্ট পাঠক মনে হয়, এবং এই সুন্দর সূত্রটা এখানে ধরিয়ে দেওয়ার জন্য, আলোচনাটা একটু পূর্ণতার দিকে নিয়ে যাওয়ার জন্য, আমার মনে হয় পূর্ণতা বলা যাবে না, আমি তো খণ্ডিত আলোচনাই করেছি, একটু মানে সুখণ্ডের দিকে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ। আমি একটু মঞ্জুল ভাইয়ের সঙ্গে একটু যোগ করি। রঞ্জনা আমাদের গল্প পাঠের সঙ্গে যুক্ত, আমাদের বন্ধু। ও আচ্ছা, ভালো লেখক রঞ্জনা, ভালো লেখক। এই তো একটা সমস্যা যে আমরা সবার লেখা পড়তে পারি না, কোথায় যেন অদৃশ্য দেয়াল বাঁধা। আমি কলকাতায় যখন যাই এত বই কিনে নিয়ে আসছি, কিন্তু ওরাও আমাদের জানে না, আমরাও তাদের জানি না। বাংলাদেশের মেয়ে, চট্টগ্রামের মেয়ে। আচ্ছা, দেখ, আমি খালি একটু যুক্ত করতে চাইছি, আমি জানি রঞ্জনা কেন আমাদের যে আগের দস্তয়েভস্কি এবং পো নিয়ে আলোচনার প্রসঙ্গেই এসছে। এই প্রসঙ্গ আমি খালি একটুখানি যুক্ত করতে চাইছি যে দস্তয়েভস্কি নিজে কিন্তু পো দ্বারা প্রভাবিত হয়েছেন, এবং উনি নিজে অনুবাদের ব্যবস্থা করেছিলেন 1865 সনে। তার মধ্যে টেল টেল হার্ট সহ 4-5টি গল্পের অনুবাদ রুশ ভাষায় করা হয়েছিল, এবং উনি নিজে ওর আমি বলবো না যে সারসত্তা নিয়ে যত না, অন্তত আমরা যেটা জানি যে প্রোর যেটা আমরাকে ফর্মালিস্টিক, যেটা বাইরের যে জিনিসটা আছে তার থেকে অন্তত প্রভাবিত হয়েছেন। আমি যে সূত্রে পোর কথাটা বললাম কাফকার ক্ষেত্রে, ভিতরের সারসত্তা না, ভিতরের সারসত্তাটা দস্তয়েভস্কি দিয়ে প্রভাবিত হয়েছেন, এটা মঞ্জুল ভাই নিজেও আপনিও বললেন, এবং ওটা তো লিখিতই আছে যে দস্তয়েভস্কি দ্বারা প্রভাবিত ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, রাসকলনিকভের কথা হচ্ছে। কিন্তু আমি যেটা বলতে চেয়েছি যে আঙ্গিকের ক্ষেত্রে আমার মনে হয় কিছু পোর প্রভাব আছে। আঙ্গিকের ক্ষেত্রে উনি যেভাবে বর্ণনা করেছেন বিভিন্ন জায়গায়, সেই ক্ষেত্রে আমি বলছি না যে দর্শনের ক্ষেত্রে প্রভাব আছে কিনা সেই অর্থে আর কি। যাই হোক, এটা অন্য ব্যাপার আর কি। আমরা একটু এগোই। মৌসুমী আর
আমি পড়বো এখান থেকে না? হ্যাঁ হ্যাঁ দাদা, তুমি যদি পড়ো, কারণ আমি সবগুলো কমেন্টস দেখতে পাচ্ছি না এখানে। আমরা 10 মিনিট থাকি, তারপর দোকান বন্ধ করি। হ্যাঁ, দোকান। আমরা এখন প্রশ্নগুলি আচ্ছা, অনিন্দা গোস্বামী দেখছেন। মোজাফফর হোসেন লিখছেন, মেটামরফোসিসের প্রথম বাক্যেই, মোজাফফর হোসেনকে চেনেন আমরা সবাই, সুলেখক। মেটামরফোসিসের প্রথম বাক্যেই গ্রেগর সামসার মৃত্যু ঘোষিত হয় এবং সমস্ত গল্প জুড়ে সে ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যায়। ইভান ইলিচের মতো গ্রেগর সামসাও মৃত্যু চিন্তার সাথে লড়াই করে চলে প্রতিনিয়ত। সমালোচক মার্টিন গ্রিনবার্গের মতে, টুডেজ Tolstoy's work is about death literally and existentially. Kafka's is about death in life. এটা একটা মন্তব্য। ঠিক আছে, হ্যাঁ, ওই যে বলছিলাম যে মাদার ডাইড টুডে অর ডিড শি ডাই ইয়েস্টারডে, সেখানেই তো তার ডেথ সেন্টেন্সটা হয়ে গেল, কারণ সমাজ তো সেটা মানবে না। কুসন্তান বলেই যখন বলা হলো, তাকে গলা কেটে না মারলেও তার সত্তাটাকে তো চাপা দেয়া হলো, তার এক্সিস্টেন্সটা অস্বীকার করে তার এসেন্সটাতে নিয়ে আসলাম যে এটা কুসন্তান, বেশ তার আর কোনো স্বাধীনতা থাকলো না। তার প্রকৃততা দেখে বলি, অথেন্টিসিটি, সেটাও আমি অস্বীকার করে বসলাম। এটাই তো একটা এক্সিস্টেন্সিয়ালিস্ট ক্রাইসিস। ওই দ্বন্দ্বতা মাথায় নিয়ে তার এগুচ্ছে। মোজাফফর ঠিকই বলছে, চমৎকার। অজয় ভট্টাচার্য লিখছেন মেটামরফোসিস, টাঙ্গাইল থেকে। মেটামরফোসিস পড়বার সময় মনে হয় যেন আমি নিজেও একটি পোকা হয়ে গেছি। সবার সামসার মতো তেলা পোকার অনুভূতি এত চমৎকার করে তুলে ধরেছেন। অনিতা গোস্বামী ওয়াচিং। সাদিয়া সুলতানা লিখছেন, চুপচাপ শুনে যাচ্ছি, উপলব্ধি করছি জ্ঞানের গভীরতা। ধন্যবাদ গল্পপাঠ ওয়েবজিনকে এবং প্রিয় লেখককে। উনিও একজন সুলেখক, সাদিয়া সুলতানা। নাহার ত্রিনা আরেকজন সুলেখক। জাদু বাস্তবতা এবং পরাবাস্তবতা বিষয়ে মোটামুটি একটা স্পষ্ট ধারণা পাওয়া গেল একটু আগে যে নিয়ে কথা হচ্ছিল। অধ্যাপক ইসলামকে আন্তরিক ধন্যবাদ জানাই। মোজাফফর হোসেন আবার লিখছেন, আমার ধারণা জাদু বাস্তবতায় প্রকৃতির প্রাণ এবং মহাপ্রাণের অথবা সর্বপ্রাণের অস্তিত্বকে স্বীকার করে নেয়, সেই অর্থে এটা আরো বেশি মানবিক। আচ্ছা, তারপরে মনোরমা বিশ্বাস লিখছেন, ঠিক এটাই আমার মনে হয়েছে। কৃষ্ণপ্রিয় ভট্টাচার্য লিখছেন, জাদু বাস্তব, উনিও একজন প্রাবন্ধিক লেখক। জাদু বাস্তবতা সম্পর্কে অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম অসাধারণ বললেন। জাদু বাস্তবতা আর পরাবাস্তবতা বিষয়টিও স্পষ্ট হলো। অধ্যাপক ইসলামকে ধন্যবাদ জানাই। মনিজা রহমান লিখছেন, আরেকজন লেখক গল্পপাঠের সঙ্গে যুক্ত, মেটামরফোসিসের পোকায় রূপান্তর হওয়ার পরে ছেলেটির মনোজগতের কথা কেউ জানতে চাইল না, রাতারাতি সে সবার আপদ হয়ে গেল আর কি। আচ্ছা, রঞ্জনার বললাম, রঞ্জনা। স্মৃতি ভদ্র গল্পপাঠের সঙ্গে যুক্ত আরেকজন সুলেখক। এটা আসলে মেটামরফোসিসের কথা বলছি। রুমা বদক সিলেট থেকে লিখছেন, নাট্যকার এবং গল্পকার। অপত্য, স্নেহ বা প্রেম কিছুই অন্ধ নয়। স্মৃতিবদ্ধ লিখছেন, আমার কাছে মেটামরফোসিস যেন শাসক সমাজের রূপক। মেটামরফোসিস পড়তে গিয়ে বারবার মেঘে ঢাকা তারার কথা মনে হয়েছে। ইন্টারেস্টিং একটা তুলনা। কৃষ্ণপ্রিয় ভট্টাচার্য আবার লিখছেন, সাহিত্য বা শিল্পের সকল ক্ষেত্রেই পূর্বজন্মের প্রভাব, পূর্বজনদের প্রভাব বোধহয় বলতে তো থাকতেই পারে। পূর্বজনদের, হ্যাঁ, পূর্বজনদের, এখানে ওই সকল লেখক বা শিল্পী তার ঐতিহ্যের ছায়ায় দাঁড়িয়েই সৃষ্টিকর্ম করেন। ইন্টারটেক্সচুয়ালিটিটাই সম্ভবত প্রাসঙ্গিক। এটা আমি প্রশ্ন হিসেবে বললাম না, আমার নিজস্ব মীমাংসা হিসেবে উল্লেখ করলাম। ইন্টারটেক্সচুয়ালিটি ঠিকই আছে। হ্যাঁ, সামা আকবর ওয়াচিং, অনিন্দ্র গোস্বামী ওয়াচিং। মোজাফফর আবার লিখছেন, কাফকার সফলতা এখানেই। এই প্রজন্মদের লেখক হিসেবে আমি নিজেও কাফকার চিন্তা দ্বারা প্রভাবিত। ক্রমেই তার মতো করে এতটা প্রাসঙ্গিক হয়ে উঠতে বিশ্ব সাহিত্যের খুব কম দিকপালকে দেখি। খায়রুল আলম লিখছেন, গভীর ও শিক্ষণীয় আলোচনা। মনোরমা বিশ্বাস, খুব ভালো আলোচনা। কিয়া ওয়াহিদ লিখছেন, ঋদ্ধ ও শিক্ষণীয় আলোচনা শুনছি, সাথে আছি। সালমা বেগম সীমা ওয়াচিং। মাহফুজা হাসান নিউ ইয়র্কে থাকেন, লেখেন উনিও, অসাধারণ আলোচনা। গল্পপাঠকে এই আয়োজকদের জন্য আন্তরিক ধন্যবাদ। শৈবাল তালুকদার আরেকজন, উনিও প্রাবন্ধিক করতে। কাফকা সদৃশ্য এমিলি টেম্পলের তালিকাটি উপভোগ করলাম। লিটারারি ভাবে পাওয়া যায় ওখানে, চমৎকার। আরো অনেক লম্বা তালিকা, আমি ছোট করে বলেছি আর কি।
রুকসানা কাজল ঢাকা থেকে লিখছেন, সুলেখক আরেকজন, গল্প পাঠের সঙ্গে যুক্ত। ফ্রান্স কাফকা পড়েছিলাম ডক্টর বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর স্যারের নির্দেশনায়। প্রথমেই মেটামরফোসিস ভালো লাগা তো দূরের কথা, সে সময় ভয় পেয়েছিলাম। স্যার খুব আস্তে ধীরে বুঝিয়ে দিয়েছিলেন আমাদের, সাথে কাফকার জীবন কাহিনীও। কাফকা পড়তে অস্বস্তি হলেও বুঝেছিলাম কখনো কাফকার পিতার মতো আমি আমার ভাই বোন, বন্ধু, স্বামী এবং সন্তানের জীবনকে গ্রাস করে ফেলবো না এবং নিজেকেও আগ্রাসনের শিকার হতে দেব না। প্রথম পাঠে কাফকার লেখায় বিভ্রান্তি আসে, বিশ্বাস হতে চায় না, নিজের অস্তিত্ব এবং ব্যক্তিত্ব নানা ভঙ্গে বিভাজিত হয়ে পড়ে। কিছুদিন পরে বোঝা যায় কাফকা অসত্য কিছু লেখেননি। পিতার আগ্রাসী মনোভাব ছাড়াও মায়ের নিশ্চিপতা এবং সংখ্যালঘু ইহুদি ছিলেন বলেই কাফকার লেখায় এমন নীরব সন্ত্রাস, কদাকার উদাহরণ, অব্যক্ত প্রতিবাদের কাফকায়েস্কি। আজকে আমার ভগ্ন হৃদয়, 2 ঘন্টা আগে কোভিড-19 মারা গেলেন আমার এক কলিগ। মঞ্জুল ইসলাম স্যারকে সালাম জানাচ্ছি, দীপেন ভট্টাচার্য এবং মৌসুমী কাদের জন্য শুভেচ্ছা রইল। উনি নিজেও একজন অধ্যাপক, ঢাকায় কলেজে পড়ান। রুকসানা সুন্দর বলেছেন, দুর্দান্ত বলেছেন, সুন্দর। মোজাফর হোসেন, কিছুটা মিস করেছি আবার অক্লান্ত, যে কোনো বিষয়ে একজন অনন্য বক্তা, একদম ঠিক মোজাফর, আমরা একমত। সালমা সিনহা সীমা দেখছেন, আজিজ লিটন, কাফকা পড়ার পর একটা ঘোর লাগা অনুভূতি কাজ করে, ঠিকই কথা। জুবায়ের দ্বীপ লিখছেন, বহুদিন এরকম সাহিত্য আলোচনা শুনিনি, খুব সুন্দর লিখছেন। সাহিত্যে এক্সট্রোভার্ট আর ইন্ট্রোভার্ট নিয়ে আরো বিস্তারিত জানতে চাই, উদাহরণ সহ। পারভিন রহমান লিখছেন, সবার জন্য শুভকামনা। মনিজা লিখছেন আবার, রহমান সৈয়দ মঞ্জুর ইসলাম স্যারের বাংলা শব্দ ভান্ডার এত সমৃদ্ধ, মুগ্ধ হয়ে যেতে হয়। একদম ঠিক কথা মনিজা, আমাদেরও তাই মত। মনোরমা বিশ্বাস লিখছেন, কাফকা লেখা পড়ার আগে, নিউ ইয়র্ক থেকে, কাফকা লেখা পড়ার আগে তার জীবনীটাই পড়ে নিয়েছিলাম। সামাক বসুক প্রভাত, জয়শ্রী সরকার শুনছি, জানছি এটা বোধহয় আগের লেখাগুলো। মনোরমা লিখছেন, ইবসেন নিয়েও শুনতে চাই, সঙ্গে আছি। মাহফুজা লিখছেন, সাবরিয়ানা নিপু ঢাকা থেকে অভিনন্দন, শুভকামনা জানাই গল্প পাঠকে। এবং অনেকেই দেখছেন। আমি মোটামুটি বোধহয় তালিকাটা শেষ করছি, কেউ কেউ বাদ পড়তে পারেন, কিন্তু আমরাও হয়তো অসুবিধা নেই। শেষের দিকে দীপেন দা, আমার কিন্তু দুটো প্রশ্ন রয়ে গেছে এখন, যদিও খুবই মানে ছোট্ট প্রশ্ন। হ্যাঁ, প্রশ্ন আমি খালি একটা কথা বলে নিতে চাই, আমার মনে হয় আমরা মঞ্জুল ভাইকে ছেড়ে দেবো, ওনার একটা দীর্ঘদিন সময় গেছে আজকে। আমরা সাধারণত এত মনোজ্ঞ আলোচনা 2 ঘন্টার উপরে উঠে যায়, কিন্তু আজকে আমি আরো 5-10 মিনিট থাকতে পারবো। আমি মৌসুমীর প্রশ্নগুলি উত্তর দিই। আর ইবসেন নিয়ে যেটা বলা হচ্ছে, আমি মৌসুমী বলার আগে খুব মজা করে বলে ফেলি এটা। ওই যে আমি বললাম এক্সিস্টেন্সিয়ালিজম, প্রকাশপাত, তার চিত্রকলায় এক ধরনের প্রকাশ দেখা যায়, সাহিত্যে এক ধরনের প্রকাশ দেখা যায়। এটিও আমাদের ওই যে উদ্বেগ থেকে ইউরোপিয়ান সমাজের যে বিবর্তন হচ্ছিল, বিশেষ করে 1870 সালে, না 57 সালে যে ক্রাইমিয়ান ওয়ার যেটা শুরু হলো, যেখানে আমরা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের নাম শুনি, তারপর তো যাকে আমরা উইপেন্স অফ মাস ডিস্ট্রাকশন, তাই না, WMDর প্রয়োগটা দেখতে পাচ্ছি, তারপর থেকে এই বিবর্তনটা শুরু হয়ে গেল। মানুষের ভেতরে উদ্বেগ চলে আসলো যে একজন মানুষ যদি 30 জন মানুষকে মেরে ফেলতে পারে, তাহলে আমরা কোন সমাজে আছি। তারপর তো বলকান যুদ্ধ শুরু হলো, দক্ষিণ আফ্রিকায় বোর ওয়ার শুরু হলো, আইরিশ সিভিল ওয়ার শুরু হলো। এই করতে করতে যদি আমরা সামনে এগিয়ে যাই, তাহলে দেখা যাবে যে বাস্তববাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে গেলাম। কারণ বাস্তববাদটাই আসলে আমাদের আষ্টপৃষ্টে বেঁধে রেখেছে, আমাদের স্বাধীনতাটুকু খর্ব করে। আর বস্তুতন্ত্রের বিরুদ্ধে আরেকটা সমস্যা ছিল যে প্রকৃতিবাদ, যেটা ন্যাচারালিজম বলি আমরা, তার বিরুদ্ধেও এক্সপ্রেশনিস্টরা একটা অবস্থান গ্রহণ করলেন, যে প্রকৃতিবাদের নামে যাকে আমরা উদ্ধার রহিত একটা বিষয় চিন্তা করছি, এখান থেকে মানুষ বেরোতেই পারবে না, জন্ম থেকেই মানুষ এরকম, এই প্রকৃতিবাদ বা ন্যাচারালিজম থাকা উচিত নয়। কিন্তু যখন ইবসেন লিখেন, তখন তো বাস্তববাদ এত প্রকট ছিল সেই সমাজে, আর বিশেষ করে নারীদের ক্ষেত্রে ঠিক ওই জিনিসটাই কাজ করেছে, যে প্রকৃতিগতভাবে তোমরা এর থেকে বেরোতে পারবে না। কিন্তু ইবসেন এটা বলার মানে এই নয় যে তিনি সেটা স্বীকার করে নিয়েছেন, তিনি আমাদের দেখিয়ে আমাদেরকে বলছেন এখান থেকে তোমাদের বেরোতে হবে। এখন আমি দুটো খুব সহজেই পার্থক্যটা ধরিয়ে দিই, একজন বাস্তববাদী এবং একজন প্রকৃতিবাদীর পার্থক্যটা কোথায়।
একজন বাস্তববাদী আমাকে নালার সামনে গিয়ে বলবেন, এই দেখো নর্দমা, দেখো কত নোংরা। আমি সেটা দেখলাম, আমি বুঝে ফেললাম, আমি চলে আসলাম। আর প্রকৃতিবাদীরা কি করবেন, আমাকে সে নালাতে ধাক্কা মেরে ফেলে বলবেন, দেখ এখন বোঝো নালাটা কি জিনিস, মানে উদ্ধার রহিত, আমার উদ্ধার আর এখানে নেই। এটা যদি হয় তাহলে ইবসেন সেই সমাজটাই তো দেখিয়েছেন, যেখানে মেয়েদের স্বাধীনতাটা এতই সীমাবদ্ধ, যদি মেয়েরা না স্বাধীন হয় ভিতর থেকে, তাদের পরাধীন থাকতেই হবে। ওই যে প্রকৃতিবাদ বলেছি আমি, সেটাও এক ধরনের প্রতিক্রিয়া এই এক্সিস্টেন্সিয়ালিজমে, যেটা আমরা পাই। এখন মৌসুমী, এটা খুবই মানে সহজ একটা প্রশ্ন, প্রশ্ন ঠিক না, আমি নানা জনকে লিখতে দেখেছি যে প্রাগে জার্মান ভাষী ইহুদি হিসেবে কাফকা দ্বিগুণ টানাপোড়েনে ছিলেন, এবং সংখ্যালঘুদের মধ্যেও সংখ্যালঘু, সংখ্যাগুরু চেক ভাষীদের মধ্যে এক সংখ্যালঘু জার্মান ভাষী লেখক বলা যায় তাকে, এবং চারদিকেই অসংখ্য খ্রিস্টানের মধ্যে সংখ্যালঘু একজন ইহুদি। তো এই কথাটা আসলে কতখানি সত্য, কারণ নানা জায়গায় আমি পড়েছি বিষয়টা, এবং এটা তাকে আসলে কোনোভাবে প্রভাবিত করেছিল কিনা, এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আমি এটা বলে দেই। হ্যাঁ নিশ্চয়ই, খুব তাড়াতাড়ি। শুধু যে তারা সংখ্যালঘু ছিলেন এই পরিবারটি তা নয়, ইহুদিদের ভিতরেও সংখ্যালঘু ছিলেন। যেমন তার বাবা তাদেরকে ইদ্দিশ শিখিয়েছিলেন, কিন্তু তিনি জানতেন যে ইদ্দিশ ভাষাটা যদি তারা ব্যবহার করে তাহলে তারা যে সংখ্যালঘু সেটি প্রমাণিতই হয়ে যাবে, তার থেকে তারা স্ট্যান্ডার্ড জার্মান যেটা সেটা শিখে ফেলুক। এখন ইহুদিবাদের ভিতরে যদি আমাকে আলাদা করে দেখানো হয় যে ইদ্দিশ জানা ইহুদি তার এখানে থাকা উচিত নয়, তাকে এই ভাষাটা ছেড়ে জার্মান ভাষা রপ্ত করতে হবে, তাহলে তো আমি শুধু ইহুদি হিসেবে সংখ্যালঘু তা না, আমি ইহুদিদের ভিতরে একটা সংখ্যালঘু হয়ে গেলাম। আর দ্বিতীয় বিষয় ছিল, সংখ্যালঘুত্ব তো শুধু আদমশুমারির ব্যাপার না, যে এতজন মানুষের ভিতরে আমি সংখ্যালঘু। একটা নিবর্তনমূলক সমাজে যে কোনো সুচিন্তার অধিকারী একটা সংখ্যালঘু। এখন আমি আমার দেশে আমি সত্যি একটা সংখ্যালঘু। আমি যদি বিপন্ন মানুষের পাশে দাঁড়াই, যদি শক্তিমানদের বিরুদ্ধে দাঁড়াই, আমি সংখ্যালঘু। সংখ্যালঘু বলে নিবর্তন করার জন্য যত রকমের নিয়ম কানুন আমার জন্য তৈরি হয়ে যাবে। আমি ভারতের দিকে তাকাই, অরুন্ধতী রয় নিজে লিখেছেন তিনি একজন সংখ্যালঘু, কারণ তিনি যে পদ্ধতির বিরোধিতা করছেন সে এতই শক্তিশালী যে সেখানে সংখ্যাগুরুর আসনে তিনি বসতেই পারবেন না জীবনে। আর সংখ্যাগুরু না হওয়াটা ভালো, কারণ সংখ্যাগুরু হলে সংখ্যাগুরুর শক্তিটা যখন আমার ভিতরে আমি নিয়ে আসি, তখন আমি একজন মানুষে পরিণত হই যিনি প্রশ্নহীন সমাধান প্রার্থনা করেন। সমাধান কখনো প্রশ্নহীন হতে পারে না, সংখ্যালঘু আছে বলেই প্রশ্নটা ওঠে। তো সেই প্রশ্নটা আমি উত্তর দিয়ে দিই। কাফকা সবসময় তার গল্পে এই সংখ্যালঘুত্বের বিষয়টা নিয়ে আসছেন, ধর্মের বিচারে নয়, জাতিগত বিচারে নয়, অথবা আদমশুমারির ব্যাপারে নয়, এটি মনোজগতে সংখ্যালঘুত্বের। যখন এই ছেলেটি গ্রেগর সামসা উপার্জন করত, সেই ছিল সংখ্যাগুরু। কেন? কারণ বাজার তার হাতে, সে অর্থের যোগান দিচ্ছে, কাজে বাবা তার কথা শুনতে বাধ্য, মা তার কথা শুনছেন, বোনটাও তার কথা শুনছে, কারণ বোনকে সে গানের স্কুলে ভর্তি করিয়েছে। যে সে কাজ হারিয়ে ফেললো, সে হয়ে গেল সংখ্যালঘু। তখন বাবা তাকে নিবর্তন করছে, বোনটা তাকে অস্বীকার করছে, মা তার বিরুদ্ধে নিস্পৃহ হয়ে যাচ্ছেন তার ব্যাপারে। সংখ্যালঘুত্বের গল্পই তো। গ্রেগর সামসাও তো একটা সংখ্যালঘু। ওই যে মুজাফফর বলছে, মুজাফফর নিজেও তো সংখ্যালঘু। ও যে কথাগুলি বলে, যে কথাগুলি লিখে, এটি কতজন মানুষ সহজে গ্রহণ করতে পারে সেটাও তো একটা ব্যাপার। আর একজন লেখক কিন্তু সবসময় সংখ্যালঘু। একজন গায়ক অনেক বড় সংখ্যালঘু হয়ে যেতে পারেন, একজন সিনেমার নায়ক অনেক বড় গুরুত্বের আসন পেয়ে যেতে পারেন। আমরা কজন লেখককে সংখ্যাগুরুর আসনে বসিয়েছি? এমনকি রবীন্দ্রনাথ নজরুল ছাড়া সংখ্যাগুরুর আসনে বোধহয় খুব কম লেখকই বসতে পেরেছেন। আর যারা বসেছেন তারা ইচ্ছে করে সংখ্যালঘুর আসনে চলে এসেছেন। জীবনানন্দ দাশ আজীবন তিনি সংখ্যালঘুর আসনেই থাকলেন, সেখানে হিন্দু মুসলমানের বিচারটা একেবারেই অপ্রয়োজনীয়। এটি হচ্ছে মনের দিক থেকে আমি মানতে পারছি কিনা। এই জন্য এই যে মিস্টার কে ইজ এ মাইনরিটি, জোসেফ কে ইজ এ ভেরি স্মল মাইনরিটি, হাঙ্গার আর্টিস্ট ইজ এ মাইনরিটি, এগুলি এইভাবে বিচার করলে আমার মনে হয় প্রশ্নটা নিষ্পত্তি সেখানে হয়ে যায়। খুবই সুন্দর উত্তর দিলেন স্যার।
মৌসুমীর আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ, আরেকটা প্রশ্ন ছিল। ঠিক প্রশ্ন না, তারপরে আমার মানে পড়াশোনা থেকেই যতটুকু মনে হয়েছে যে 1986 সালে ব্রড যখন মারা যায় তখন কাফকার সাহিত্য কর্মগুলো উনি রেখে যান তার ব্যক্তিগত 1986, হ্যাঁ, কোন সালে? 1986 সালেই বোধ হয়। তো তিনি হোফকে বলেছিলেন যে সেগুলো কোনো শিক্ষামূলক প্রতিষ্ঠানে দান করতে, কিন্তু ব্রড তখন বোধহয়, আমার ঠিক মনে পড়ছে না কি ব্যাপারটা, কিন্তু পরবর্তীতে যেই কথাটা আমি বলতে চাচ্ছি যে কাফকার সেই অপ্রকাশিত লেখাগুলো সেই ব্যক্তিটি হোক উনি ওই প্রতিষ্ঠানে দেননি যতদূর আমার মনে পড়ে, এবং নিজের সম্পদ মনে করে উনি বিক্রি করে দেন। 1988 সালে খুব সম্ভবত তিনি কাফকার দ্য ট্রায়াল উপন্যাসটা তার পাণ্ডুলিপিটা নিলামে দেন, যেটা পরবর্তীতে 18 লাখ মার্কিন ডলারে বিক্রি হয় এবং লন্ডনের একটি নিলাম হাউসের কাছে সেটা বিক্রি হয়। তো আমার প্রশ্নটা হচ্ছে যে কাফকার সাহিত্য ও একাডেমিক কাজের যে মূল্য, সেটা যে এই যে পণ্যে পরিণত হলো, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? যে সাহিত্য কর্মগুলো পর্যায়ক্রমে কোন দিকে ধাবিত হচ্ছে, আমরা এগুলোকে কেন, এই বাজার ব্যবস্থায় আমরা এগুলোকে কিভাবে দেখছি? না, তবে সাহিত্য কর্ম যখন আমি ছাপাই, যতক্ষণ আমার পাণ্ডুলিপিতে থাকি আমি আমার মালিকানায় রাখি, কেউ পড়লো কি পড়লো না আমি সেটা চিন্তা ভাবনা করি না, কিন্তু আমি যদি পড়াতে চাই মানুষকে তাহলে আমাকে ছাপতে হবে। আর ছাপানোর প্রক্রিয়ার ভিতরে, প্রকাশনা প্রক্রিয়ার ভিতরে একবার পা দিলে তার শর্তেই আমাকে সময় কাটাতে হবে, আমার চিন্তা ভাবনাগুলি সেই তখন নিয়ন্ত্রণ করবে, এটাই নিয়ম। ফলে এটি আমার মনে হয় যে কোনো সৃষ্টিশীল মানুষের একটা বড় বেদনা, যে আমার সৃষ্টি কর্মগুলি আমি সবাইকে দেখাতে পারছি না। কামরুল হাসানের গল্পটা বলি, যখন বইমেলা শুরু হয়, চিত্তরঞ্জন সাহা যখন শুরু করলেন বাংলা একাডেমিতে, তখন মাঠে বসে তিনি ছবিগুলি বিক্রি করতেন মাত্র 500 টাকায়। তা আমি একদিন কামরুল ভাইকে বললাম যে কামরুল ভাই, এই যে 500 টাকায় আপনি বিক্রি করছেন, কজন মানুষ 500 টাকা পেতে পারে? উনি খুব চিন্তা করলেন, বললেন একদম ঠিক কথা বলছেন, কিন্তু আমি যদি বিনামূল্যে দিয়ে দেই তাহলে কারা নিবে, তারা কি আসলেই আমার ছবিটা নিচ্ছে নাকি এটাকে ঠোঙা বানাবে তাও তো আমি জানি না। ফলে তিনি বললেন এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, একজন শিল্পী যে সমাজে বাস করেন সেই সমাজটা তিনি তৈরি করার মানসিকতা পোষণ করেন, কিন্তু সেই সমাজটাই শেষ পর্যন্ত তাকে তৈরি করে ফেলে, সমস্যাটা এখানেই। ফলে তার ছবিও তিনি যখন মারা গেলেন তখন সেগুলি মিউজিয়ামে কিছু দেয়া আসার কথা ছিল, কিন্তু সব মিউজিয়ামটা পায়নি। কারণ সবসময় যা হয়, এই বাজারের যারা মানুষজন অত পেতে থাকে তার ছবিগুলি সংগ্রহের জন্য তারা সেখানে নেমে পড়লো এবং একটা হজবরল সৃষ্টি হলো। জয়নুল আবেদিনেরও সবগুলি ছবি আমরা সংগ্রহ করতে পারিনি, তিনিও ছবি বিক্রি করেছেন। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের একজনের খবর জানি, যার বাড়িতে আমি গিয়েছিলাম, তার সিঁড়ির ওঠানামার ঘরটাতেই কামরুল হাসানের জয়নুল আবেদিনের একটা ছবি লটকানো আছে। আমার খুব কষ্ট হলো, সেই ছবিটা দেখার মতো কেউ নেই, অথচ এই ছবিটা দেখার ছিল বাংলাদেশের মানুষের, কারণ বাংলাদেশের গ্রামের একটা ছবি। তো এইটা একটা পুরনো চিন্তা, বহু পুরনো একটা দ্বন্দ্ব আমাদের, যে সৃষ্টিশীল যে কাজগুলি সেটি কার জন্য করছি সেটা গুরুত্বপূর্ণ। যদি আমি কোনো উচ্চপদস্থ কারোর জন্য করি, যেমন অনেক রেনেসান্স শিল্পী ছিলেন, ছবি আঁকতেন অনেক বিখ্যাত মানুষজনের জন্য। ব্রাউনিং এর একটা কবিতায় আছে ফ্রা লিপো লিপি নামে, একজন শিল্পী পালাতে চাচ্ছেন একটা ঘর থেকে, যে আমি এখান থেকে পালাই কারণ আমি এই ঘরের থেকে কাজ করতে পারবো না, কিন্তু কাজ করতে হচ্ছে তাকে জীবন ধারণের জন্য, তাকে প্যাট্রনদের দ্বারস্থ হতেই হবে। শিল্পের সঙ্গে প্রতিষ্ঠানের সংঘর্ষ বহু পুরনো এবং শিল্পী সেখানে মাঝখানে পড়ে যান। এখন আমার গল্প বই যদি আমি না ছাপাই আমার পাঠক পড়তে পারবে না, আর পাঠকের কাছে যত বেশি পৌঁছাবে আমি তত আনন্দ পাওয়ার কথা, যত বেশি পৌঁছাবে তার জন্য তো বাজার সৃষ্টি করতে হবে। ফলে সে নেমে পড়বে বিজ্ঞাপন দেওয়ার জন্য, এই ফেসবুকে নাম দিবে, আমাকে বলবে আপনি স্বাক্ষর দেন, আমাকেও স্বাক্ষর দিতে হবে। করতে করতে বাজারের শর্তে আমি চলতে গিয়ে কোথায় যেন একটা ফাঁক থেকে যায়। এটি মনে হয় আমার সময়ে এটির সহজে নিষ্পত্তি হবে না মৌসুমী, এটা নিয়ে আর আমি দুঃখ করি না, এটিকে আমি মেনে নিয়েছি, আমাদের মানতেই হবে, উপায় তো নেই। আর এই বাজার যখন নিয়ন্ত্রণ করে বাজারের শর্তগুলি সে দিয়ে দেয়, তা মেনে নিয়ে আমাদের চলতে হয়। এটা আমি শুধু না, একেবারে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে সবাই এই সমস্যার ভিতর পড়েছেন, এটি নিয়ে আর এখন আর কেউ চিন্তা ভাবনা করে না।
বরঞ্চ আমি দেখতে পাই তরুণ যারা অনেকে লিখছেন তারা নিজেরাই এই বাজার সৃষ্টির উদ্যোগ নিতে থাকেন। হয়তো আগামীতে তাই হবে, লেখক যারা লিখবেন তারাই গিয়ে বিক্রি করার জন্য চেষ্টা করবেন। একসময় সেটাই আগে ছিল যে কয়েকশো কপি বিক্রি করে আমি জীবন ধারণ করছি, সেটা গল্প আমাদের আছে। আমি মৌসুমী যদি প্রশ্ন না থাকে, আমি আরো কিছু মন্তব্য আছে সেগুলো পড়বো, কিন্তু তার আগে মঞ্জুরুল ভাইয়ের কাছে আপনি একটু মানে প্রস্তুত হয়ে মানে যতক্ষণ আমি এই মন্তব্যগুলো পড়ছি আপনি একটু ভেবে নিতে পারেন আপনার কোন গল্পটি কাফকার সদৃশ। আর সবচেয়ে আপনার এত গল্প আছে, আপনি মানে একটি, দুটি, তিনটি যেরকম উদাহরণ দিতে পারেন, আপনি একটু ভাবুন। আমি এর মধ্যে আমি মন্তব্যগুলো পড়তে থাকি, আপনিও শুনুন একটু। মোহাম্মদ আরিফুল হাসান লিখছেন, আমার কেন জানি মনে হয় গ্রেগর সামসার গুবরে পোকা হওয়া এবং চাকরি হারানোর পর পরিবারের বোঝা হয়ে নিগৃহীত মৃত্যু অর্থনীতি ও সম্পর্কের একটা ভিন্ন ব্যাখ্যা রয়েছে। আচ্ছা, সামা আকবর, অধ্যাপক ইসলামকে অসংখ্য ধন্যবাদ। দীপেন ভট্টাচার্য, মৌসুমী কাদেরকে শুভেচ্ছা। অনিন্দা গোস্বামী, খুব ভালো লাগলো আলোচনা, অনেক ধন্যবাদ। উনি লেখক অনিন্দা গোস্বামী, পশ্চিমবঙ্গের। সামা আকবর, খুব ভালো লেগেছে, অনেক নোট নিয়েছি। কৃষ্ণপ্রিয় ভট্টাচার্য আবার লিখছেন, গল্প পাঠের আজকের আলোচনা সুপার, অনেক ধন্যবাদ কৃষ্ণপ্রিয় দা, যুক্ত থাকবেন। বিপুল জামান লিখছেন, এই আলোচনা জীবনের সঞ্চয় হয়ে থাকবে, অনেক ধন্যবাদ বিপুল। সুশান্ত অধিকারী লিখছেন, সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যারের কথাগুলো খুব উপভোগ করেছি, আপনাদের সকলের জন্য শুভকামনা। তমসা অরণ্য লিখছেন, এত চমৎকার প্রাণবন্ত আলোচনা শুনলাম যে মুগ্ধতা কাটছেই না। কাফকাকে এভাবে বিশ্লেষণ সত্যি অসাধারণ, আলোচনা সাক্ষী রইলাম। লুৎফুন নাহার লতা, আমাদের প্রিয় ব্যক্তিত্ব, নিউ ইয়র্ক থেকে লিখছেন, শুভেচ্ছা প্রিয় মঞ্জুর ভাই, আপনি চেনেন লতাকে? চিনি, খুব ভালো। অবশ্যই, আমাদের গল্প পাঠের সঙ্গে যুক্ত, শুভকামনা সবার জন্য, লতা লিখছেন। সুশান্ত অধিকারী লিখছেন, সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যারের কথাগুলো উপভোগ করছি। অনিন্দিতা গোস্বামী লিখছেন, অনিন্দিতা খুব ভালো লেখক। হাবিব আনিসুর রহমান, সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যারের কথাগুলো শুনলাম, মুগ্ধ হলাম, ঋদ্ধ হলাম, শিখলাম, ধন্যবাদ স্যার। সাদিয়া সুলতানা লিখছেন আবার, শেষ প্রশ্ন দুটি চমৎকার হয়েছে মৌসুমী আপা, ভালো লেগেছে। সাদিয়া তো আমাদের সাথে যুক্ত গল্প পাঠে খুব ভালোভাবে। সঞ্জিদা শাহিদ লিখছেন, আমিও চলে আসলাম, কি সুন্দর আলোচনা সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যারের। এই আমার মনে হয় আমরা মোটামুটি এটা কভার করেছি, সবার কিছু বাদ পড়তে পারে। আপনি বলুন স্যার। আমি কাফকার মতো কোনোদিনই ভাবিনি, কারণ আমার সমাজটা একেবারে ভিন্ন, তো আমাদের মৌলিক স্তরে অনেক সমস্যা রয়ে গেছে। আমি দেখি যে আমাদের ছোটবেলা থেকে আমি খুব যাকে বলে তৃণমূলে আমার দৃষ্টি, কারণ আমার পরিবারটা এমনই যে আমাদের বাড়িতে সবারই যাতায়াত ছিল। আমরা গ্রামে কখনো মানুষ হইনি, কিন্তু গ্রামে যেতাম। আর ৭১-এর পর তো আমি বহুবার গ্রামে গিয়েছি, বিশেষ করে মাদের থেকে এই গল্পটা শোনার জন্য। আমার বহু আগে থেকে একটা ইচ্ছা ছিল যে মাদের কাছ থেকে আমাকে শুনতে। সবচেয়ে জেনুইন অথেন্টিক যদি কোনো গল্প হয়, মাদের গল্পটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আমাদের দেশে মারা তো সর্বংসহা ছিলেন, খুবই বিপন্ন, সবসময় কোনো শক্তি নাই, অনেকের পুরুষতন্ত্রের কাছে জিম্মি সবাই। এখন অনেকটাই মুক্ত হয়েছেন অনেকে, কিন্তু তখন আমি ৭৪-৭৫ কথা বলছি, বা ৮৪-৮৫-তে গিয়েছি। তো আমার গল্পগুলিতে যে বিষয় আমার প্রধান হয়েছিল, যে মুক্তিযুদ্ধের সময় যে গল্পগুলি ছিল সেটা আমরা শুনেছি। মাঝখানে আমি অনেক গল্প দেখেছি গ্রামের, যেখানে ওই জাদু বাস্তবতার বিষয়টা আমার ছোটবেলা থেকে খুব আগ্রহ এই বিষয়টা নিয়ে। কেন ব্যঙ্গমী গল্পটা আমরা বিশ্বাস করি, এটা বহু মানুষকে আমি জিজ্ঞেস করেছি। যে ময়ূরপঙ্খী ঘোড়াটা যে আসলো, এটা নিয়ে কেউ প্রশ্ন, মানুষ আমাকে বকা দিতে, কি আপনি একটা অদ্ভুত মানুষ, এটা কি আবার প্রশ্ন করার মতো কিছু? কিন্তু আমার জানতে ইচ্ছা করতো কোন পরিপ্রেক্ষিতে এই গল্পগুলি তৈরি হয়। এটা কি পলায়নপরতার চিন্তা, নাকি এটি সমাজ বাস্তবতার কারণে হয়, নাকি বিকল্প কোনো চিন্তা উপহার দিচ্ছে? অনেক ভেবে চিন্তা আমি দেখলাম না, এটা কৃষি সমাজের বিকল্প চিন্তা, যেটির পিছনে মঙ্গলবোধের একটা বিষয় আছে এবং বিপন্নতাকে অতিক্রম করে একটা স্বস্তির জায়গায় পৌঁছায় চিন্তাতে হলেও সেটা গুরুত্ব আছে। এই জন্য আমি বলছি এই জাদু বাস্তবতার বিষয়টা সমস্ত পৃথিবীতে কৃষিভিত্তিক সমাজের অবদান বলে তার চরিত্রটা একেবারেই ভিন্ন। এটা নাগরিক সমাজের চিন্তার সঙ্গে এটা মিলিয়ে ফেললে
একটু মুশকিল হবে, তবে আজকাল মেলানো হচ্ছে। আমার একটা উপন্যাস আছে দিন রাত্রিগুলি, যেটি একেবারে খুব তাড়াহুড়া করে লিখেছিলাম। আমি আবার ভাবছি যে আমার উপন্যাসগুলি আবার একটু সম্পাদনা করে আমার নতুন করে আবার লিখতে হবে। তো আমি ওই যে ইয়েটসের একটা কথা আছে না, মাই সেলফ আই রিমেক, আমি মনে করি যে একজন লেখককে বারে বারে নিজেকে পুনর্নির্মাণ করতে হয়। একবার ছেড়ে দিলাম তা না, আমাকে পুনর্বার নির্মাণ করতে হয়। তো আমার ওই উপন্যাসটিতে অনেক এই ধরনের কাফকা সদৃশ্য চিন্তা ভাবনা সংযুক্ত হয়েছে। তার কারণটা হচ্ছে 71 সালে যে ব্যবস্থাটা আমরা দেখেছিলাম, যে ভয়ার্থতা চারদিকে ছড়িয়েছিল, সেখানে যখন দেখলাম আবার দেশের কিছু মানুষ হাসতে হাসতে বাড়ি ঘর দেখিয়ে দিচ্ছে, এবং মাদের গল্প থেকে যখন শুনলাম যে অমুক বাড়ির লোকটা এসে আমার স্বামীকে ধরিয়ে দিল, তখন আমার ওই কাফকায়াস কথাটাই মাথায় তখন এসছিল। এই কোন পৃথিবীতে আমরা আছি, যে পৃথিবীতে এমনই বিপন্নতা মানুষের, যে পরিচিত মানুষজন হঠাৎ করে মুখ পাল্টে, চেহারাটা পাল্টে একজন জল্লাদের ভূমিকা অবতীর্ণ হয়েছে। এর থেকে তো কাফকায়াস পৃথিবী আর হতে পারে না। তো আমার মুক্তিযুদ্ধের গল্পগুলিতে কিছু কিছু আছে, দিন রাত্রিগুলি যেটা মুক্তিযুদ্ধ গল্পর প্রধান গল্প মাথায় রেখে আমি লিখেছিলাম, সেখানে আছে। আর শুরুর দিকের কিছু গল্পতে আছে আমার, যেখানে ওই বিপন্নতার বিষয়টা রূপ পাল্টে ফেলার ভিতর দিয়ে আসে। এবং আমার একটা গল্প আছে যে ছেলেটি, এটি আমি এখনো লিখিনি, এটা একটা নাটক আবুল হায়াত ভাইকে দিয়েছিলাম, সেই নাটক থেকে গল্পটাই আমার করা হয়নি এখনো। এটা খুব সহজ একটা গল্প। একটা ছেলে নিউ ইয়র্কে এসছে, ওই যা হয়ে পালিয়ে টালিয়ে মায়ামি বিচ হয়ে কোনো না কোনোভাবে তার সঙ্গে আমার দেখা হয়েছিল নিউ ইয়র্কে। সে তার গল্পটা বললো যে সে যখন বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পর তার প্রচুর জিনিসপত্র নিয়ে গেছে, 2-3 সুটকেস ভর্তি করে বেচারা। তো ঢাকাতে মাইক্রোবাসে নিতে আসছেন, সমস্তটা পথ শুধু তাকে ভুলে গিয়ে তার সুটকেসে কি আছে এটা নিয়ে কল্পনা শুরু হয়ে গেল। ভাবুন একবার, সে বাড়িতে যাওয়ার পর তার মাও দেখা গেল বসে আছেন, সুটকেসে করে কি নিয়ে আসছে ছেলেটা। সে ভালো আছে, 2-3 বার বললেন আর খাবি তুই, রান্না করেছি ইত্যাদি, কিন্তু তার মনোযোগের কেন্দ্রে আমি না, আমার 3টা বড় বড় সুটকেস। এটি না খোলা পর্যন্ত আমি আর ঘটনাচক্রে নেই। আচ্ছা, তারপর তার হঠাৎ মাথায় তো দুষ্ট বুদ্ধি চাপালো, তো দেখি তো আমার আসল সত্তাটা তারা গ্রহণ করেন কিনা। তো গেল, সবাই খুব বললেন টলেন, যারা পেলেন না তারা খুব বিরক্ত, অনেকে যেটা চেয়েছিলেন সেটা পাননি ইত্যাদি, অনেক রকমের চালচুরা বিশ্লেষণ চললো। একসময় সে তার মাকে বললো, মা আমি তো আর ফিরে যেতে পারবো না, কারণ আমি তো ওই পার্মানেন্ট রেসিডেন্টশিপটা পাইনি। সে কিন্তু পেয়ে গেছে গ্রিন কার্ড পেয়ে সে ফিরে এসছে, কিন্তু বাপ মাকে তখনও বলেনি। একটা সুন্দর পরিবেশ করে একদম কেক টেক কেটে ইত্যাদি করে, যে থাকে না যে সে ঘোষণা দেবে, বাবা আমার হয়ে গেছে, মা আমার হয়ে গেছে, চাচ্ছি, সে তখন বললো যে না, কিছুই তো পাইনি। দেখা গেল সে ওই গ্রেগর সামসার মতো হয়ে গেল। তাকে আর কেউ পোছে না, তাকে আর খাওয়াটাও দিচ্ছে না ঠিক মতো, মাও তাকে গঞ্জনা দিচ্ছে, সবাই পারে, অমুকের ছেলে পারলো, তমুকের ছেলে তুমি যেটা করতে পারলে না, ঘোড়ার ডিম তোমাকে জন্ম দিয়েছি আমি। এই তখন মা তার জন্ম দেয়া নিয়ে ভাবছে যে এই ছেলেকে আমি জন্ম দিলাম, যে একটা গ্রিন কার্ড পেলো না, পৃথিবীটা কি গ্রিন কার্ডের মাপে হয়? সে প্রশ্নটা আমাকে করলো। তারপর সে বললো যে ঠিক আছে, আমি ঢাকায় যাচ্ছি, দেখি আমি পারি কিনা জোগাড় করতে। তো সবাই বলে ঠিক আছে যাও, তখন আগ্রহ নিয়ে যাও, ঢাকায় যাও, দেখো আমেরিকা এম্বাসির খবর নাও, কিছু করতে পারো কিনা। সে আস্তে করে প্লেনে উঠে চলে আসছে নিউ ইয়র্কে, আর কোনো যোগাযোগ করেনি। আমি তাকে বললাম, তুমি যোগাযোগটা করো, অন্তত বুঝিয়ে দাও তুমি এসছো। বলে এখন আবার আমার উপর আসবে, সিটিজেন হো, আবার আমাদেরকে নিয়ে যাও। সে বলছে যে আমি একেবারে বিচ্ছিন্ন হয়ে আছি। তো তার তো একটা কাফকার পৃথিবীতে বাস করছে সে, ঠিক কিনা? সে তো গ্রেগর সামসা, জীবিত গ্রেগর সামসা। তো এইটা আমি ভাবছি লিখবো, কিন্তু লেখার মতো এখনো সুযোগটা পাচ্ছি না। এই গল্পটা কিন্তু আমার, এটার জন্য কেউ নেন না। মুজাফফর, তুমি আমার গল্পটা নিও না বাবা, এটা আমার গল্প। এটা হায়াত ভাইয়ের কাছে পাণ্ডুলিপি আছে, কাছে আমার প্রমাণ আছে। উনি এটা করেছিলেন কিনা তাও জানি না। হায়াত ভাই আমার খুব প্রিয় একজন নাট্যকার, আর খুব রসবোধ মানুষটা, যার জন্য খুব ভালো লাগে তার সঙ্গে সময় কাটাতে। স্যার, আমি এই সুযোগে একটা কথা বলতে চাই যে আমি ভীষণভাবে আপনার লেখার ভক্ত, এবং সেই সংবাদে যখন আপনি অলস দিনের হাওয়া লিখতেন, সেই তখন থেকে আপনার লেখা পড়ছি। এবং আমরা যখন গল্প পাঠে আপনার একটা বিশেষ সংখ্যা করেছিলাম, আপনি হয়তো জানেন। হ্যাঁ, কুলদা আমার বিরাট একটা ইন্টারভিউ নিল বাবা। কুলদাকে দেখলাম না আজকে আমি, ওর গল্প খুব দুর্দান্ত। ওর ভিতরে কিন্তু
এরকমই করে। কিন্তু ওর কাফকা সদৃশ অনেক বিষয় আছে কুলোদার ভিতর। হ্যাঁ, তো হ্যাঁ, তখন আমরা আপনার অনেকগুলো গল্প ছাপিয়েছিলাম, গল্প পাঠে এখনো আছে, আপনি যদি যান আমাদের ওয়েবসাইটে তখন দেখতে পাবেন। একটা গল্প বিশেষ করে যেটা আমাকে ভীষণভাবে প্রভাবিত করেছিল, অল্টার ইগো। অল্টার ইগো যেটা নিয়ে আমি সম্প্রতি একটা গল্প লিখেছি, যেটা অনেকখানি প্রভাব পড়েছে মনুস্তাব। তো আমি যখন গল্পটা লিখছিলাম তখন আমার ভাবনাই ছিল এই গল্পটা, আপনার এই গল্পটা। তো আপনি যেরকম ভাবে কাফকাকে মাথায় রেখে, বা কাফকা সহ আরো অনেকেই, সেরকম আপনিও যে নতুন প্রজন্মের কাছে তাদের মাথায় যে বীজ বুনে দিচ্ছেন, সেটা কিন্তু অনেক অনেক একটা, মানে আমি বলবো দুর্দান্ত একটা বিষয়। না, মৌসুমে আমি কিন্তু নিজেকে প্রধান ভূমিকায় দেখি না, আমি শিক্ষক, এটাই আমার প্রধান পরিচয় আমি দিতে চাই। আমার মনে হয় আপনার শিক্ষাটা আমরা এইভাবে নিচ্ছি। তো অনেক অনেক ধন্যবাদ যে আপনি, ধন্যবাদ তো আসলে দিলে কম বলা হয়, যে কৃতজ্ঞতা আসলে আপনার সমস্ত কাজের জন্য এবং কীর্তির জন্য, এবং গল্প পাঠকে আপনি যে আমাদের সময় দিয়েছেন আজকে, আমরা ভীষণভাবে ধন্যবাদ। আমি খুবই আনন্দ পেলাম। আর দীপেনের মতো এত একজন পরিশ্রুত চিন্তার মানুষ, মৌসুমীর মতো এত গোছানো সুন্দর করে কথা বলে, আমার মনে হয় গল্প পাঠটা একটা বিশাল কাজ করেছে। খুব বড় বড় কিছু মেধাকে তুলে এনেছে সামনে, যারা খুব সবাই খুব চিহ্নিত নয়, আমাদের আলোচনাতে আসেন না সবার নাম, কিন্তু গল্প পাঠে জায়গা পাওয়াটা আমি মনে করি এখন একটা সুন্দর ইঙ্গিত দেয় আমাদেরকে যে আমাদের সাহিত্যটা এগোচ্ছে। এবং দুই বাংলার একটা সংযুক্তি করার জন্য আমরা ওই বিচ্ছিন্নতা থেকে বেরিয়ে, যে রঞ্জনাকে আমি বললাম না যে আমি ভেবেছিলাম পশ্চিমবঙ্গে, যেহেতু ব্যানার্জি সাধারণত আমাদের দেশে ওইরকম খুব বেশি নেই, যদিও আমার 2-3 বন্ধু আছে ব্যানার্জি, পান্টু আছে, পীযূষ, তাকে পান্টু নামেই জানি, ও সে রাগ করবে কিনা জানি না, তার নামটা আমি প্রকাশ করে দিলাম। আমার সঙ্গে বহুদিনের বন্ধুত্ব এবং আমাদের খুব মজা হয়, খুনসুটিও হয়। তো যাই হোক, পশ্চিমবঙ্গের অনেকের সঙ্গে আমার বন্ধুত্ব। স্বপ্নময় চক্রবর্তী আমি খুবই পছন্দ করি, তার গল্প। আরো কয়েকজন আছেন। তো সবাই মিলে এই যে বাংলা সাহিত্যটা সমৃদ্ধি আমরা ঘটাচ্ছি, সেখানে একসময় তো আমাদের খুব ভূমিকাই খুব কম ছিল, তার কারণটা হচ্ছিল আমাদের কম লেখা হতো। এখন তরুণরা যে পরিমাণ লিখছে, আমি মৌসুমী খুবই আনন্দিত, আমি খুবই আশাবাদী যে এরা যখন আরো পরিণত হবে তখন একটা বোধহয় বিপ্লবী সৃষ্টি হয়ে যাবে আমাদের সাহিত্যে। সবাই একটা ভয় পাচ্ছে যে লিখিত সাহিত্যের দিন কি শেষ হয়ে গেছে কিনা। এটা দীপেন আমার থেকে ভালো বলতে পারবেন, কারণ যারা একটু প্রযুক্তি নিয়ে ভাবনা চিন্তা করেন তারা জানেন প্রযুক্তিরও একটা সময় থাকে, সুযোগ থাকে। সকল ক্ষেত্রে প্রযুক্তি একইভাবে কাজ করে না। তো প্রযুক্তি আমাদের হিসাব বিজ্ঞানটা শিখিয়েছে ভালো, প্রযুক্তি আমাদের ব্যবসা বাণিজ্য বিশাল প্রভাব ফেলেছে, কিন্তু প্রযুক্তি আমার সাহিত্যের সঙ্গে বিবাদ সৃষ্টি করবে সেটি আমার বিশ্বাস নেই। প্রযুক্তি বরঞ্চ আমাদের সাহিত্যকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যাবে, যার জন্য এখন অনলাইন প্ল্যাটফর্ম গল্প পাঠ। আগে গল্প পাঠ ছাপা হলে কয়টা মানুষের হাতে পৌঁছতো, এখন তো আমি যে কোনো জায়গা থেকে গল্প পাঠ করতে পারি। তারপর যে রকমারি.com বা যে ধরনের বইয়ের দোকান হয়, তারা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আমি বই সংগ্রহ করতে পারি। ইবুক না, কিন্তু বই সংগ্রহ করছে। আবার যখন কেউ ইবুকটা পড়ছে, পড়ুক না, তার পড়ার দৃষ্টিভঙ্গি ওইদিকে চলে গেছে, কিন্তু বই তো পড়ছে, সাহিত্য তো পড়ছে। ফলে সাহিত্যে যতই আলোচনা হবে ততই আমার মনে হয় ভূমিটা আমাদের তত শক্ত হবে, আর দুশ্চিন্তা তত আমাদের শেষ হবে। একটা জিনিস কাফকার প্রভাব পড়বে না, সেটা হচ্ছে সাহিত্যের ভবিষ্যৎ নিয়ে আমরা যেন কাফকা সদৃশ কোনো চিন্তা না করি। এটা করার কোনো উপায় নেই আমাদের, সেখানে আমাদের একটা রোমান্টিক চিন্তাই করতে হবে, সেটাই আমাদের বিবেচনা। ঠিক আছে, আমরা আরেকদিন বসবো যদি প্রয়োজন হয়। আমরা এই প্রসঙ্গেই আমাদের মধ্যে আলোচনা হয়েছে, এবং কুলদা এখানে নেই, কুলদা দেখছে এবং সেই কাজটা করে সব সময়, যে পিছনে থাকতে চায় কিছুটা। এবং কুলদার কথা আপনি বলেছেন, গল্প শ্যামও রাখে, কুলো রাখে, গল্প পাঠের মূল শক্তি। ভবিষ্যতে আমরা আপনাকে, যদি আপনি একটু সময় দেন আমাদের, যদি আমরা 2-3 মাস অন্তর অন্তর আপনাকে একবার করে পাই, যদি 3 মাস অন্তর আমি পাওয়া যেতে পারে, কারণ এটা তো একটা বিচিত্র জিনিস, সেটা ভালো লাগে নিজের ভাষায়। সাহিত্যকে এইভাবে তো আমরা আলোচনা করি না সাধারণত, ইংরেজিতেই করতে হয়। ইংরেজিতে করতে করতে ক্লান্তি এসে যায় একটা।
আপনার বহু গুণমুগ্ধ ছাত্র আমি চিনি ঢাকাতে, যারা বিভিন্নভাবে এসেছে, এবং আপনার যেই বাগ্মিতা এক অর্থে এবং জ্ঞান, সেটার সম্বন্ধে আমরা সবাই খুব পরিচিত। মানে সাহিত্যিক হিসাবে আপনাকে অনেকেই চেনে, কিন্তু অধ্যাপক হিসাবে, শিক্ষক হিসাবে আপনার ওটাই আমার প্রধান একটা সন্তুষ্টির জায়গা, এবং আমি আমার ছাত্রছাত্রী গুণমুগ্ধ সবসময়। এই জন্য আমি বলি আমার মনের বয়সটা কখনো বাড়বে না, কারণ 18 থেকে 24, 25, 26 এই হচ্ছে আমার সংসার। সেখানে এদের সঙ্গে থাকতে গিয়ে আমাকে ওদের মতোই চিন্তা করতে হয়। একবার একটা ছেলে এসে আমাকে বললো যে স্যার মেয়েটা খুব জটিল না? আমি বললাম জটিল মানে কি, কমপ্লেক্স, খুব ডিফিকাল্ট? না স্যার, সুন্দর। জটিল মানে সুন্দর। তো আমি এরপর থেকে বলি সবাইকে, তোমাদের হোয়াট ইজ ট্রেন্ডিং? তো ওরা খুব মজা করে বলে স্যার এটা ট্রেন্ড করছে এখন, এটা ট্রেন্ড করছে এখন। ফলে আমি কিন্তু জানি, আমি মোটামুটি বলতে পারি কখন কোন তরুণ কি ভাবনা চিন্তা করছে। বলে এটি কিন্তু আমার জন্য একটা বড় প্রাপ্তি, এই জন্য আমি তাদের খুব গুণমুগ্ধ। আর দ্বিতীয় হচ্ছে তারুণ্যের একটা শক্তি আছে না, ছোঁয়াচে রোগ হয়, তারুণ্যটাও ছোঁয়াচের বিষয়। ফলে যখন আমি একজন তরুণের সঙ্গে কথা বলি, আমি দেখি যে আমার ওই বার্ধক্যজনিত যে চিন্তা ভাবনাগুলি, স্থবির হয়ে যাওয়া চিন্তা ভাবনা, সেগুলি কোথাও যেন পালাচ্ছে, বরঞ্চ ওই ফুরফুরা একটা মেজাজের চিন্তা চলে আসছে মাথায়, যা হলো না সবই ঠিক হয়ে যাবে। অনেকে যখন দেখি রাজনীতি নিয়ে বিষণ্ণতায় ভুগে, আমি বলি না, আমার দেবপ্রিয়র সঙ্গে আমার মাঝে মাঝে কথা হয়তো এগুলি নিয়ে। দেবপ্রিয় তো মানে রাজনীতি নিয়ে অনেক চিন্তা ভাবনা করে, অর্থনীতি নিয়ে চিন্তা ভাবনা করে, কথা বলার সময় অনেক মেপে মেপে আমাকে একদিন বলছে, মঞ্জুর ভাই আপনি একটু হাসি খুশি। আমি বলতে, কারণটা হচ্ছে এই, একজন অর্থনীতিবিদ, সমাজ চিন্তাবিদ, সে তো কাজ করছে না একটা বৃত্তের ভিতরে, আর আমি কাজ করছি বৃত্তহীন একটা বৃত্তের ভিতরে, যেটা এত বড় কনসেন্ট্রিক সার্কেল। যত পুকুরে ঢিল মারা যায় ওই ঢেউটা আস্তে আস্তে বিস্তৃত হয়, শিক্ষকদের এই ঢেউয়ের বিস্তৃতির ভিতরেই থাকতে হয়। এই জন্য আমার মনে হয় যে আমার ভিতরে এই চিন্তা ভাবনাগুলি সবসময় সক্রিয় থাকে। যেটা মুজাফফর বললো যে আপনি অনেক কিছু নিয়ে আলাপ করেন, সবকিছু নিয়ে না, সাহিত্যের বিষয় নিয়ে আমার আলাপ করতে ভালো লাগে। কারণ একটা জিনিস আমি জানি, একজনের সঙ্গে মিলালাম, এবং আজকে যে কথাগুলি আমি শুনলাম তার থেকে কিন্তু আমি গ্রহণ করলাম। এই যে মৌসুমী কয়েকটা প্রশ্ন থেকে অনেক কিছু শিখেছি আমি। তো এটা একটা দেয়া নেয়ার ব্যাপার, এইটাই থাকুক। আমি 3 মাস পরে আবার আসবো। ঠিক আছে, আমরা রাত 12টা করি। সবাইকে ধন্যবাদ, এবং যারা দেখছেন আজকে এবং আমাদেরকে মন্তব্য দিয়েছেন অথবা দেননি, সবাইকে ধন্যবাদ। গল্প পাঠের সঙ্গে থাকবেন এই ভবিষ্যৎ অনুষ্ঠানে। দেখা হবে। ঠিক আছে, শুভ দিন দুজনকেই। অলরাইট।